তুমি এই বাড়ি থেকে চলে যাও না কেন? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? কত বড় ছ্যাঁচড়া হইলে মানুষ এভাবে এখানে পড়ে থাকে, যেখানে সম্মান নাই, যেখানে এত অবহেলা, এত অত্যাচার। পর কোন হিসাবে এখানে পড়ে থাকো? চলে যেতে পারো না? তোমার চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার কথা কি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে কি বলি কানে যায় না? তুমি এত নির্লজ্জ কেন? এখান থেকে চলে যাও। চাটা খেয়ে নাও, আমাকে নিচে যেতে হবে, আমার কাজ আছে। নদীর কথা শুনে নয়নের রাগ উঠল। নয়ন রেগে নদীর হাত ধরে ঘুরিয়ে সজোরে থাপ্পড় মারল। নদীর থুতনি চেপে ধরে রেগে বলে, আমার কথা তোর কানে যায় না? কখন থেকে এক কথা বলছিস? চা খাও, ঠান্ডা হয়ে যাবে। নয়ন, আমাকে ছাড়ো, আমার ব্যথা লাগছে অনেক। প্লিজ আমাকে ছেড়ে দাও। এখন ছাড়বো কেন? এক কথা বারবার বল। নদী নয়নের হাত সরিয়ে দিয়ে বলল, কি উত্তর দিব? যেখানে নিজের স্বামী আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয় নাই, সেখানে তার ফ্যামিলি আমাকে কিভাবে দেখবে? যেখানে নিজের স্বামী ঠিক নাই, সেখানে আমি কার সাথে লড়বো? নিজের স্বামী যদি ঠিক মতো তাহলে নিজের স্বামী যদি ঠিক থাকতো, তাহলে পুরো দুনিয়ার সাথে লড়াই করার ক্ষমতা আমার থাকতো। যেখানে নিজের স্বামী অন্যদের আমার উপরে অত্যাচার করার জন্য সুযোগ করে দেয়, সেখানে আর কি লড়াই করব? আর কি বলছো? চলে কেন যায় না? কোথায় যাব? আমি এতিম, আমার এই দুনিয়াতে কেউ নাই, কার কাছে যাব? তার থেকে এখানে অবহেলা অত্যাচার হলেও নিজের আপন মানুষ বলতে তুমিও আছো। আমাকে মেনে নাও আর না নাও, তুমি তো আমার স্বামী, আমার আপনজন। নদী কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। নয়ন থমকে গেল। নদী চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়ন বিছানার উপরে বসে পড়ল। নয়ন কিছুক্ষণ ভেবে বলতে লাগলো, এত কিছু পর ওই আমাকে আপন ভাবে? আমার জন্য এই বাড়িতে এত কিছু সহ্য করে থেকে গেছে। একটা মেয়ে কিভাবে একজনকে ভালোবাসতে পারে? নয়ন কথাগুলো ভাবতে লাগলো। নয়ন অনেকক্ষণ ভেবে নয়ন উঠে চলে গেল। রাতের দিকে নয়ন বাসে ঢুকতে দেখে ওর চাচাতো ভাই নদীর গায়ে হাত তুলতে যাবে। সাথে সাথে নয়ন হাত ধরে ফেলল। নয়নের হাত ধরা দেখে সবাই অবাক হয়ে তাকালো। নয়নের চাচাতো ভাই আশিক বলে ওঠে, নয়ন, তুই আমার হাত ধরলি, আমার হাত ছাড়। ওকে শিক্ষা না দিলে হবে না। ওকে আমি বলছি আমার জন্য চিংড়ি মাছ রান্না করতে, আর ওই কিনা আমার কথা কানে নেয় নাই। নয়ন নদীর দিকে তাকাতে নদী কান্নামাখা কণ্ঠে ভয়ে কুঁকড়ে উঠে বলে, আমি সত্যিই শুনতে পাই না, আমি শুনতে পাইলে রান্না করতাম। নয়ন প্লিজ আমার কথাটা বিশ্বাস করো, আমি সত্যিই শুনতে পাই নাই। নদী কথাগুলো বলে ভয়ে কাঁপতে লাগলো। নয়নের মা বাবা ছাড়া সবাই মিটিমিটি হাসছে। আর আশিক মনে মনে বলতে লাগলো, আমার চিংড়ি মাছ রান্না করার ফল এখন তোকে বুঝাবে। নয়ন, শুরু করে দে বেল্টের কামাল। সবাই নয়নের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলো। নয়ন কিছু না বলে চলে যেতে নিলে সবাই অবাক হয়ে তাকালো। আশিক রাগে ফুঁসতে লাগলো। আশিক রেগে থাপ্পড় মেরে দিয়ে বলে, তোর ভাগ্য ভালো আমার ভাইয়ের হয়তো মুড ভালো নাই, না হইলে আজকেও তোকে মেডিসিন দিত। আশিক কথাটা শেষ করতে না করতে নদী যে পিছনে ঘুরে দাঁড়াতে যাবে, সাথে সাথে ঠাস করে শব্দ শুনে সবাই সামনের দিকে তাকাতে দেখে আশিকের গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে নয়নের বাবা মা বাদে সবাই উঠে দাঁড়িয়ে গেল। নয়নের চাচি বলে ওঠে, নয়ন, এটা কি করলি তুই? বড় ভাইয়ের গায়ে হাত তুললি, আর সামান্য এই চাকরানির জন্য নিজের বড় ভাইয়ের গায়ে হাত তুললি? চাচির কথা শুনে নয়ন রাগে লুক নিয়ে তাকাতে ওর চাচি বসে পড়ল। নদী অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। নদী চোখের পানি থাকলেও বুকের ভিতরে একটা শান্তি অনুভব করলো। আশিক রেগে নদীর গলা চেপে ধরতে যাবে, নয়ন সাথে সাথে এক লাথি দিয়ে ফেলে দিল। আশিক নয়নের মায়ের চেয়ারের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। নয়নের মা নিজের মতো করে খেতে লাগলো। নয়ন বলে ওঠে, ওই আমার বউ তোর না যে তোর হুকুম ওকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তুই ভাসুরের মতো থাক। আমার বউকে কোনো অর্ডার তুই করবি না। তোর জন্য ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসি নাই। নয়নের কথা শুনে নদীর সাথে সবাই অবাক হয়ে গেল। নয়নের বাবা মা কোনো রিয়েকশন দেখালো না। চাচি বলে ওঠে, নয়ন, তুই ঠিক আছিস? এসব কি বলছিস? ওই তোর বড় ভাই, এভাবে কথা বলছিস? তোর ভাইয়ের থেকে তোর বউ বড় হয়ে গেল। নয়ন রাগে লোক নিয়ে তাকাতে চাচি বসে পড়ল। নয়ন নদীকে বলল, খাবার খেয়ে রুমে আছো, আর তিথি গায়ে হাওয়া না লাগিয়ে থালা বাসন মেজে রেখে দিস।
ওই থাকতে আমি কেন করব? ওর কাজে ওই করবে, আমি কেন করব? ছোট কাকিমাই আমাকে এইসব বলছে, আপনি কিছু বলছেন না? ওই ছোট কাকি কি বলবে? যা বলছি তাই করবি। সবাই আজ থেকে নিজেদের কাজ করে খাবেন। অনেক গায়ে হাওয়া লাগিয়ে খাইছেন। নদী যাও, খেয়ে রুমে আসো। তুমি খাবে না? না, ক্ষুধা নাই। যাও, খেয়ে রুমে চলে আসো তাড়াতাড়ি। নয়ন কথাটা বলে চলে গেল। নদী পিছনে ঘুরে খাবার পরিবেশন করতে যাবে, নয়নের আম্মু বলে ওঠে, এই মেয়ে, তোমাকে কি বলেছে কানে যাচ্ছে না? খাবার খেয়ে রুমে যাও। আম্মা আপনারা খেয়ে নেন, পরে খেয়ে সব ধুয়ে ফেলবো। বেশি বুঝো না, যা বলেছে সেটাই করো। বসো এখানে। নয়নের আম্মু নদীকে টান দিয়ে পাশের চেয়ারে বসিয়ে দিল। সবাই তাকিয়ে থাকলো। নদীর প্লেট খাবার দিয়ে দিলে নদী অবাক হয়ে তাকিয়ে থাকলেও নয়নের আম্মু তাকাতে নদী খাওয়া শুরু করে দিল। নয়ন ভয়ে কেউ কিছু বলার সাহস পেল না। নদী তৃপ্তি সহকারে খেতে লাগলো সবার সাথে। খাওয়া শেষ হলে সবাই নদীর থালা বাসন গোছাতে যাবে। নয়নের আম্মু বলে ওঠে, তুমি কি আসলেই কানে কম শোনো? তোমাকে এসব করতে না করলো না? যাও রুমে। আম্মু এসব করলে কাজ শেষ আমার। কথা কম বলো, এখান থেকে যাও। ধমক দিলে নদী চলে যেতে নিল। চাচি কিছু বলতে গেলেই নয়নের আম্মু আব্বু চলে গেল। নদী রুমে চলে গেল। নয়নের চাচি তিথি এর আগে গজগজ করতে করতে সব কাজ করতে লাগলো। নদী রুমে গেলে দেখে নয়ন ফোনে গেম খেলছে। নদী নয়নের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে মুখে হাসি রেখা রেখা লেখে দরজা লাগিয়ে দিয়ে নদী নয়নের পাশে বসে নয়নের পা নিয়ে বলল, আমি তোমার পা টিপে দেই, তোমার ভালো লাগবে। লাগবে না। নয়ন পা সরিয়ে নিলে নদী বলে ওঠে, টিপে দেই না, তোমার তো ভালো লাগে, তুমি ঘুমাতে আরাম পাবে। লাগবে না, ঘুমাও। আমিও ঘুমাবো। নয়ন কথাটা বলে ফোনটা রেখে শুয়ে পড়ল। নদী হাতে উঠে নয়নের দিকে তাকিয়ে মাথায় হাত দিতে নয়ন বলে, কিছু করা লাগবে না, ঘুমাও তো। নদী নয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়ন হঠাৎ করে চোখ খুলে নদী চোখ বন্ধ করে নিল। নয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী একটা চোখ খুলে দুইজন লজ্জা পেয়ে গেল। নয়ন তাড়াতাড়ি করে ঘুরে শুয়ে পড়ল। নদী মুচকি হাসি দিয়ে লজ্জা পেয়ে মুখ ঢেকে নিল। দুইজন আবার ঘুরে তাকাতে নয়ন বলে ওঠে, ঘুমানো বাদ দিয়ে তাকিয়ে আছো কেন? কই, ঘুমাচ্ছি তো। ঘুমাও। নদী নয়নের কথা শুনে চোখ বন্ধ করে নিল। আবার চোখ খুলতে যাবে দেখে নয়ন তাকিয়ে আছে। সাথে সাথে নদী চোখ বন্ধ করে থাকলো। নয়ন নিজের অজান্তে ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। নয়ন চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলি নয়ন উঠে ফ্রেশ হতে চলে গেল। নয়ন ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গেলে দেখে ওর জন্য সবাই বসে আছে। নয়ন গিয়ে সোফে বসলো। নয়নকে দেখে নদী বলে ওঠে, তুমি কি কফি খাবে? না, তুমি কাজ করো, আমি বানিয়ে নিচ্ছি। সবাই অবাক হয়ে তাকালো। নয়ন রান্নাঘরে গেল। নদী সব কিছু এগিয়ে দিলে নয়ন নিজের মতো করে বানাতে লাগলো। নদী অন্য কাজ করতে লাগলো। নয়ন কফি বানিয়ে মগে ঢেলে বলল, টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। আমি এখানে তুমি ছাড়া কে আছে? ওয়েট, আমি ওই গ্লাসটা দিচ্ছি, ওইটাতে দাও। এইটাতে খাও। তুমি তো কারো এটা পছন্দ করো না। তোমাকে কি একবারও বলছি বেশি ভাবতে? না মানে নাও। নদীর মুখের দিকে এগিয়ে দিল। নদী মগে হাত রাখলে নয়নের হাতের সাথে লাগলে কেঁপে উঠল। নদী চুমুক দিল। নদী কফিটা খেয়ে বলল, সব ঠিক আছে। আচ্ছা, তুমি এইটা খাও, আমি নুডলস রান্না করব। তুমি নুডলস তো তেমন একটা পছন্দ করো না। এখন থেকে খাবো। সরো, কফিটা খাও। আমি পেঁয়াজ মরিচ কেটে নেই। আমি রান্না করে দেই, আপনি কফি খান। আপনি নিজের জন্য বানালেন। আমার কি হাত নাই নাকি? সরো, আমি রান্না করব। নয়ন নদীকে সরিয়ে দিয়ে পেঁয়াজ মরিচ কাটতে লাগলো। নয়নের চাচি আর আম্মু আসলো। নয়নের চাচি বলে ওঠে, এই মেয়ে, তোর তো সাহস কম না, আমাদের ছেলেকে দিয়ে কাজ করাচ্ছিস আর নিচে বসে আরামে কফি খাচ্ছিস। কাকি, আপনাকে এত নাক গলাতে হবে না। আপনাদের যে কাজ সেইটা করেন, আমাদের দিকে না তাকালেও হবে। নয়নের কথা শুনে রাগে ফুঁসতে লাগলো। নয়ন নিজের কাজ করতে লাগলো। নয়নের আম্মু বলে ওঠে, নদী, এলাচ কোথায় রেখেছো? আম্মু এখন দিচ্ছি। বলো কোথায়, উঠতে হবে না, বসে খাও। নদী এলাচ বের করে দিল।
নয়ন পেঁয়াজ মরিচ কেটে কড়াই ধুতে গেলে নয়নের আম্মু বলে ওঠে, নয়ন কলেজে যাবি না? আজকে যাব না। শরীর খারাপ নাকি? না, আজকে একটু বাসায় সময় কাটাবো। বোন এসেছে নাকি? হুম, বুঝছি তো, কখন আসবে? আসার সময় হয়ে গেল। ও আচ্ছা। আতিয়া আসবে। হুম, কি বলো, আমাকে আগে বলবে না? ওর পছন্দের খাবারগুলো তৈরি করতে হবে। আমি রান্না করব, তুমি আমাকে সব এগিয়ে দাও। আম্মু আপনি। অনেক দিন ধরে রান্না করি না, আজ থেকে আমি রান্না করব। আম্মু কি বলেন? আমি থাকতে আপনি কেন রান্না করবেন? আম্মু আপনি যান, রেস্ট নেন। ছোট, কি বলিস? তুই কেন রান্না করবি? নদী তো আছে রান্না করার জন্য। আমার ছেলের বউ আসলে আমি তো জীবনেও রান্নাঘরের আশপাশেও থাকবো না। তাহলে বৌমাকে তুলে নিয়ে আসো। এভাবে বাপের বাড়িতে রেখে দিয়েছো কেন? নিয়ে আসবো। আম্মু সরো, রান্নাটা শেষ করি। নয়নের আম্মু সরিয়ে নয়ন চুলাই কড়াই তুলে দিল। নয়ন নুডলস রান্না করতে লাগলো। নদী মাঝে মাঝে দেখিয়ে দিতে লাগলো। নয়ন রান্না শেষ করতে পিছন থেকে কেউ এসে চোখ ধরলো। নয়ন হাসি মুখে বলে ওঠে, কোন পেতনি আমার চোখ ধরছে রে? নয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। আতিয়া রেগে চোখ ছেড়ে নয়নকে মারতে মারতে বলে, কুত্তা, বিড়াল, তুই তুই ভূতের রাজা, তুই পেতনির জামাই তুই। আমি পেতনি? নদী মন খারাপ করে বলে আতিয়া ভেবাচাকা খেয়ে যায়। নদীকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, না না, আমার ভাবি তো ডানা কাটা পড়ে, আমি ভুল বলছি। ভাইয়া তুই পেতনি। মেয়েরা পেতনি হয়, ছেলেরা না। আম্মু, তোমার ছেলেকে কিন্তু আমি কিছু জানি না, আপনারা ভাই বোন বোঝেন। আচ্ছা, রাগ কম কর। তোর আর তোর ভাবির জন্য নুডলস রান্না করছি, দেখ কেমন হয়েছে। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। কানে শুনি নাই, আবার বলো তো কি যেন বলে। কানের নিচে দিব, যা। তোমরা খাও, যাও। আমি আম্মুর রান্নায় সাহায্য করি। তুমি কি কানে কম শোনো? নয়ন বলল না তোমার আর আতিয়ার জন্য বানিয়েছে? তোমাকে আমি একবারও বলেছি আমাকে কাজে সাহায্য করতে? যাও এখান থেকে। ছোট, ওকে এত মাথায় কেন তুলছো? হঠাৎ করে তোমরা এমন অস্বাভাবিক আচরণ করছো। অস্বাভাবিক এখানে কি হলো? এই চলো তো। নয়ন নদীর হাত ধরে নুডলসের বাটি নিয়ে চলে গেল। নয়ন টেবিলের উপরে রেখে দুইটা বাটিতে বেড়ে নিল। আতিয়া ফ্রেশ হয়ে আসলে নয়ন দুইজনকে বসিয়ে দিয়ে নুডলসের বাটিগুলো এগিয়ে দিল। আতিয়া বলে ওঠে, ভাবি, আপনি আগে খেয়ে দেখেন, আপনার জামাই বানাইছে। তোমার ভাইয়া তুমি করো। এত ঠেলাঠেলি কেন করছো? আমি অত খারাপ রাঁধুনি না। আচ্ছা ওয়েট, আমি খেয়ে দেখছি। নদী নুডলস মুখে দিল। নদীর মুখ বন্ধ দেখে আতিয়া মুখে দিল। আতিয়া নদীর মুখের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়ন একটা চোখ বন্ধ করে বলল, কি ব্যাপার, তোমরা এইভাবে তাকিয়ে আছো কেন? মজা হয় নাই? নয়নের কথা শুনে নদী আতিয়া দুজন ফিক করে হাসি দিয়ে বলে ওঠে, অনেক অনেক মজা হয়েছে। ভাইয়া, অনেক মজা হয়েছে। খাবে নাকি? নিজের রান্না করা নুডলস নিজেও খাও। না, আমি নয়নকে খেতে দিব না। আমাদের জন্য যেহেতু রান্না করছে, আমরা খাবো। নদী খেতে লাগলো। নয়ন জোর করে নদীর হাত থেকে নিয়ে মুখে দিলে নয়ন জোরে চিৎকার দিয়ে ওঠে। সবাই পিছনে তাকাতে নদী তাড়াতাড়ি করে পানি দিয়ে দিল। আতিয়া পানি খেতে লাগলো আর মাথায় পানি দিতে দিতে বলল, উফ, এইটা কি নুডলস নাকি মরিচের ঝালের পোড়া নুডলস? উফ, হাহ। এত ঝাল কেমনে হইল? আমি তো কম দিয়েছি। ছি ভাইয়া, আপনি কম দিয়েছেন, এই জন্যই চলছে। ভাবি, পানি খান। যাই বলো, ঝাল হইলে কিন্তু মজা হয়েছে। এত কষ্ট করে বানিয়েছে, আমি আমারটা খেয়ে নেই। নদী খেতে যাবে, নয়ন হাত ধরে ফেলল। নদীর হাত থেকে সরিয়ে দিয়ে বলল, পাগল হয়ে গেছো নাকি? যে ঝাল হয়েছে এটা খাইলে মরতে হবে? এই, তুমি কি মরিচের বদলে নাগা মরিচ দিয়েছো নাকি? ওইখানে তো ছিল, ওইটা দিয়েছি। হাই হাই, তুমি তো নাগামরিচ দিয়েছো, আমি তো খেয়ালই করি নাই। আমি কফি খাইতে আর আম্মুর দিকে খেয়াল করতে গিয়ে ওইদিকে খেয়াল করি নাই। তুমি যেখান থেকে নিলে ওইখানে তো নাগামরিচ রেখেছিলাম। রাঁধুনি এসেছে, মরিচ সঠিকভাবে চেনে না। আতিয়ার বাচ্চা। মারতে যাবে আতিয়া দৌড়ে পালিয়ে গেল। নয়ন ঝাড়ে হুঁশ পারতে পারতে চলে গেল।
নদীর সারা মুখ ঝাড়ে লাল হয়ে যেতে লাগলো। নদী নুডলস নিয়ে চলে গেলে নয়নের আম্মু অবাক হয়ে বলে, কি ব্যাপার, তোমার মুখ এমন লাল হয়ে গিয়েছে কেন? উনি নাগামরিচ দিয়েছে নুডলসের ভেতরে। কি? নয়নের আম্মু ফিক করে হেসে দিল। নদী হাসতে লাগলো। ওদের হাসি দেখে চাচি রাগে ফুঁসতে লাগলো। নয়নের আম্মু বলে ওঠে, যাও রুমে, নয়ন আজকে বাসায় আছে। ও যেহেতু তোমাকে সাপোর্ট করছে, মা হয়ে তো সব কিছু মুখে বলে দিতে পারবো না, নিজে নিজে বুঝে নিও। নয়নের আম্মুর কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। নয়নের আম্মু যেতে ইশারা করলে নদী চলে গেল। নয়নের আম্মু মুচকি হাসি দিয়ে রান্না করতে গেল। নদী রুমে গেলে দেখে নয়ন বসে থেকে ফোন চালাচ্ছে। নদী নয়নকে কিছু বলতে চাইলো, কিন্তু ভয়ে আর লজ্জায় বলার সাহস পেল না। নদী খাটে বসলো। নয়ন নদীকে বলল, কিছু বলবে? কই না তো। ও, নয়ন নিজের মতো ফোনে চ্যাটিং করতে লাগলো। নদী আর চোখে নয়নকে দেখতে লাগলো। নয়ন নদীর দিকে হুট করে তাকাতে নদী ভয়ে উঠে যেতে নিয়ে ঠাস করে খাট থেকে উপড়ে গেল। নদী কান্না করে উঠল। নয়ন তাড়াতাড়ি করে নেমে নদীকে কোলে তুলে নিলে নদী নয়নের শরীরের ঘ্রাণ নিতে লাগলো। নয়ন নদীকে খাটে শুয়ে দিয়ে বলল, এত ভয় কেন পাও আমাকে? আমি কি ভূত নাকি? না, তাহলে ভয় কেন পাও? তুমি তো সেকেন্ডে সেকেন্ডে রেগে যাও। কখন মুড ভালো থাকে, কখন মুড খারাপ থাকে দেখে তো বোঝা যায় না। আমি খালি রাগ দেখাই নাকি? কি? না না, কিছু না। কথায় কথায় এত ভয় পাওয়ার দরকার নাই। আমি তোমাকে আর কখনোই মারবো না। আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আমি যদি আগে তোমার পাশে থাকতাম তাহলে তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করার সাহস পেত না। নয়নের কথা শুনে নদী অবাক হয়ে তাকিয়ে থেকে কিছু ভাবলো। নয়ন বলে ওঠে, ওই কি ভাবো? আচ্ছা, আমি কি স্বপ্নের ভেতরে আছি? যদি স্বপ্ন হয় তাহলে ঘুম ভাঙার দরকার নেই। আমার এই স্বপ্ন অনেক ভালো লাগছে। মৃত্যুর আগ পর্যন্ত ঘুম আর ভাঙিস না। আমি এমনভাবে থাকতে চাই। নদীর কথা শুনে নয়নের খারাপ লাগলো। নয়ন নিজের উপরে রাগ হতে লাগলো। নয়ন সোজা নদীর ঠোঁটের দিকে গেলে নদী স্বপ্ন ভেবে মাথার চুল ধরে টান দিয়ে নিজের দখলে নিয়ে নেয় ঠোঁট জোড়া। নয়ন চোখ বড় বড় করে তাকালো। নদী তৃপ্তি সহকারে নয়নের ঠোঁট জোড়া খেতে লাগলো। নয়ন মনে মনে ভাবতে লাগলো, এই মেয়ে মনে হয় আমাকে স্বপ্নে ভাবতেছে। না হইলে তো এভাবে আমার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নেওয়ার মতো সাহস ওর নাই। নদী 3 মিনিট পর ছেড়ে নয়নের গাল ধরে কপালে চুমু দিয়ে বলল, বাস্তবের মতো লাগছে, বাট এইটা তো স্বপ্ন। আমি জানি তুমি বাস্তবে কখনোই আমাকে ভালোবাসবে না। আমাকে তুমি তো সহ্যই করতে পারো না। এইটা স্বপ্ন। তুমি আর কি কি করতে চাও সব করতে পারবে। কেউ তোমাকে বাধা দিবে না। তাই তাহলে তো আমি এখনই তোমাকে আমার করে নিব। নদী টান দিয়ে নয়নকে খাটে ফেলে দিয়ে ওই নয়নের উপর ওঠে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নয়ন মনে মনে হাসতে লাগলো। নদী নয়নের শার্ট খুলতে লাগলো। নয়নের শার্ট খুলে বুকে কান থেকে ঘ্রাণ নিয়ে বলে, আহ, কত সুন্দর ঘ্রাণ। মনটা শান্তিতে ভরে গেল। মন চাচ্ছে সারা জীবন বুকে মাথা দিয়ে পার করে দেই। ইস, আমার জামাইটা কত কিউট। যখন দেখি মন চায় চকলেট ভেবে খেয়ে ফেলি। নদীর কথা শুনে নয়ন হাসি চাপিয়ে রাখতে কষ্ট হতে লাগলো। নদী নিজের শাড়ি খুলে ফেলতে যাবে, সাথে সাথে নয়ন বলে ওঠে, ওয়েট, দরজাটা লাগিয়ে আসি। স্বপ্ন হইলেও তো মানুষজন আসতে পারে। নয়নের কথা শুনে নদী ভাবতে লাগলো। ভেবে বলে, ঠিক স্বপ্ন হইলেও তো লজ্জা আছে আমার। আতিয়াকে আম্মুকেও দেখছি। আর একটা জিনিস দেখে অবাক হচ্ছিলাম। স্বপ্ন না হইলে আম্মু আমাকে এত ভালোবাসে। আম্মু আগে কথায় কথায় ধমক দিত, একটু ভুল হইলে বকা দিত। আজ হঠাৎ কিভাবে ঠিক হইল? কিন্তু কাকি মহিলাটা এখন আর ঠিক হইল না। স্বপ্নেও আমার লোকে খারাপ ব্যবহার করে। নদী কথাগুলো ভাবছিল। নয়ন দরজা লাগিয়ে আসলে নদী টান দিয়ে নয়নকে নিজের নিচে ফেলে আদর করতে লাগলো। নদী বলে ওঠে, আমার মনের মতো বর, আমার শাড়ি খুলে ফেলো। তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আমি? তুমি? আমার শরম লাগে। ওলে ওলে বাবুটা, শরমের কিছু নাই। আমি তো তোমার বউ। লজ্জা পাইলে কি হবে? নয়ন বুকের দিকে হাত বাড়াতে নয়নের হাত কাঁপতে লাগলো।
নদী হাত ধরে বুকের সাথে ধরলে নয়ন সরাসরি কারেন্টের ঝটকা খেতে লাগলো। নদী হাসতে লাগলো নয়নের অবস্থা দেখে। নদী বলে ওঠে, বর, তোমাকে আজকে পিচ্ছি পিচ্ছি লাগছে। বাস্তবে তুমি অনেক রাগী। মনে হয় তুমি আমার বয়সে বড় রাগী। আমাকে সব সময় শাসন করো। এখন একদম আমার মনের মতো বর মনে হচ্ছে। এইভাবে যদি বাস্তবে হবে। নদী কথাগুলো বলে নয়নের ঠোঁটে আলতো করে কিস করলো। নদী ওর শরীর থেকে শাড়ি একটানে খুলে ফেলে দিল। নদী নিচে শুয়ে নয়নকে বলল, আমাকে কিস করো। এভাবে তাকিয়ে থাকলে হবে? নয়ন নদীর দিকে তাকাতে নয়নের বুকটা কেঁপে উঠল। নয়ন নদীর সারা শরীরে বেল্টের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। ফর্সা শরীরে রক্ত জমাট বেঁধেছে। নয়ন নদীকে তুলে ফেললেও নদী বলে, কি হলো? এভাবে কি দেখো? নদীর শরীর থেকে জামাটা খুলতে পিঠে ক্ষতগুলো দেখে নয়ন আর নদীর পাশে বসে থাকতে পারল না। নয়ন খাট থেকে নেমে পড়ল। নয়নের চোখ ধরা পানিতে ভরে গেল। নদী অবাক হয়ে গেল। নদী নয়নের কোলে বসে গলা জড়িয়ে ধরে। নয়নের চোখে পানি দেখে নদী অবাক হয়ে গেল। নদী নয়নের চোখের পানি মুছতে মুছতে বলে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? স্বপ্নের ভেতরেও কি তোমার এক্সের কথা মনে পড়লো নাকি? দূর, ভালো লাগে না। ভাবো তোমার এক্সের কথা স্বপ্নের ভেতরে। ঝামেলা, ঘুম থেকে উঠে পড়বো। নদী উঠতে যাবে নয়ন নদীকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এইটা স্বপ্ন না নদী, এটা বাস্তব। কি? হ্যাঁ। এখানে চিমটে দাও তো। নয়ন কিছু করতেই দরজা নক করার শব্দ হলে নদী অবাক হয়ে নয়নের দিকে তাকালো। নদী নিজের দিকে নয়নের দিকে তাকাতে ঝুড়ি চিৎকার দিতে যাবে, সাথে সাথে নয়ন মুখ চেপে ধরে বলে, চিৎকার করো না। নদী নয়নের হাত সরিয়ে কোল থেকে নেমে শাড়ি ব্লাউজ নিয়ে দৌড়ে ওয়াশরুমে গেল। নয়ন শার্ট পরেই দরজা খুলে দিল। আতিয়া রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, ওই, দরজা খুলতে এত সময় লাগে? রুমের ভেতর এত কি করো? কি হয়েছে? এভাবে ডাকছুস কেন? ভাবি কোথায়? নিচে গেলাম না? ওয়াশরুমে গেছে। ও আচ্ছা, সরো, ভাবির কাছে দরকার আছে। নয়নকে সরিয়ে দিয়ে আতিয়া গিয়ে খাটের উপরে বসলো। নয়ন সাইডে বসে ফোন চালাতে লাগলো। আতিয়া বলে ওঠে, ভাইয়া, ভাবিকে তুমি মেনে নিবে না। যদি এভাবে চলে তাহলে ভাবিকে ছেড়ে দাও। শুধু শুধু তার লাইফটা এভাবে নষ্ট করার কোনো মানেই হয় না। আতিয়ার কথা শুনে নয়ন ওর দিকে তাকালো। নদী ওয়াশরুম থেকে বের হয়ে বলল, ননদিনী, কখন আসছো? এই তো কিছুক্ষণ হয়েছে। ভাবি শপিং করতে যাবে। আব্বু টাকা দিয়েছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা, তাহলে আমি শাড়িটা চেঞ্জ করি। শাড়ি না, 3 পিস পরো। ভাইয়া তোমাকে মেনে নেয় নাই, সেখানে তার বউয়ের পরিচয় চলা লাগবে না। আজ থেকে তুমি 3 পিস পরবে। আমার বোন হয়ে কোনো ভাবি না, আমি তোমার স্মার্ট বানিয়ে দেব। এভাবে মিডল ক্লাস ম্যান হতে হবে না। কি বলছিস? যা শুনছো সেটাই আমি। এইবার এসেছি এটার জন্যই। আমি আর ভাবিকে এভাবে থাকতে দিব না। ভাবি, আপনি 3 পিস পরে নেন। ওয়েট, আমি বের করে দেই। আতিয়া আলমারি থেকে 3 পিস বের করে নিয়ে আসলো। নদীর হাতে দিয়ে বলল। নদী নয়নের দিকে তাকালো। নয়ন চুপ করে থাকলো। নদীকে যেতে বলে নদী চলে গেল। 3 পিস পরে বের হলো। আতিয়া নদীকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। আতিয়া নিজের মতো করে নদীকে সাজিয়ে দিতে লাগলো। সাজানো শেষ হলে নদী পিছনে ঘুরে তাকালো। নয়ন চোখ বড় বড় হয়ে গেল। আতিয়া বলে ওঠে, ভাবি, আপনি সরি, মানে আপু, তুমি আসো, আমি যাচ্ছি। আমার ব্যাগ নিয়ে বের হব। আতিয়া কথাগুলো বলে চলে গেল। নয়ন নদীর কাছে গিয়ে বলল, তোমাকে বেশি সুন্দর লাগছে, বোরকা পরে যাও। আতিয়া রেগে যাবে। আমার মন ভেঙে যাবে আমার বউয়ের দিকে অন্য কেউ তাকালে। আমাকে তো ভালোবাসো না। আমি অন্য কারো হয়ে গেলেও তোমার কিছু যায় আসবে না। নদী। নদী কিছু না বলে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। নয়ন বারান্দায় চলে গেল। আতিয়া নদী স্কুটি নিয়ে বের হয়ে গেল। নয়ন দোলনার উপরে বসে থেকে ভাবতে লাগলো। আর এদিকে নদী আতিয়া দুইজন কথা বলতে বলতে যেতে লাগলো। হঠাৎ করে ওদের সামনে গাড়ি থামলে আতিয়া রেগে বলে ওঠে, ওই, চোখে কম দেখেন? কোথায় গাড়ি থামাতে হয় সেটা জানেন না নাকি? আতিয়ার কথা শুনে গাড়ি থেকে একজন ভদ্র মহিলা বের হলো।
মহিলার সাথে একজনকে দেখে নদী চমকে গেল। নদী আতিয়া বলে, আতিয়া থামো, রুমি তুই এখানে? নদীর কথা শুনে রুমি বলে ওঠে, ম্যাম এটা নদী। রুমির কথা শুনে ভদ্রমহিলাটা নদীর কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। নদী অবাক হয়ে গেল। নদীর হাত ধরে চুমু দিয়ে, কাপড়ে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে বলে, অধরা মা, আমি তোমার মা। কি যাতা বলেন আপনি? আমার মা মানে? হ্যাঁ, আমি তোমার মা। ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো মা বাবা নেই, আমি এতিমখানায় বড় হয়েছি। আমি তোর মা, এই ছবিগুলো দেখ। নদীর সামনে কিছু ছবি ধরলে নদী অবাক হয়ে গেল। নদী বলে ওঠে, এটা তো আমি, কিন্তু ওই লোকটা কোলে আমি কিভাবে গেলাম? একসাথে আমি দুই জায়গায় কিভাবে? ওই অথই তোমার বড় বোন, তুমি অধরা আমার ছোট মেয়ে। নদী রুমির দিকে তাকাতে রুমি বলে, উনি তোর মা, ম্যাম সব বলেছে, সব প্রমাণ সাথে মিলে গেছে, আর এমনকি তোর বোনও আছে, সেম তোর মতো দেখতে। নদী ওরা মুখে জড়িয়ে ধরে কান্না করে দিল। নদী কান্না করতে লাগলো। হঠাৎ করে নদী ওরা মুখে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার কোনো বাবা মা নেই, আমি এতিম, আমার কোনো বাবা মা নেই। আমার বাবা মা থাকলে ছোটবেলায় আমাকে এতিমখানায় রেখে যেত না। অধরা তুই ভুল বুঝছিস মা, আমরা তোকে ছোটবেলায় হারিয়ে ফেলেছিলাম। আমরা তোকে 20 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। আপনি কেমন মা যে নিজের এক সন্তানকে সামলিয়ে রাখতে পারছেন, আরেকটাকে পারেন নাই? নদীর কথা শুনে নদীর আম্মুর বুকে গিয়ে লাগলো কথাগুলো। নদী স্কুটিতে উঠে বলে, আতিয়া চলো। আপু, উনি তোমার আম্মু হইলে ওনার সাথে এমন ব্যবহার করা ঠিক না। তুমি ওনার কথা তো শোনো। আমার কোনো কথা শোনার ইচ্ছে নেই। নদীর আম্মু বলে ওঠে, আমি আসলেই ব্যর্থ মা, একজনকে রাখতে পারলে আরেকজনকে রাখতে পারি নাই। আমার বন্ধুত্বর কারণে আমি তোকে হারিয়ে ফেলেছিলাম। মানে? আমার বেস্ট ফ্রেন্ড আমার থেকে তোকে আলাদা করে দিয়েছিল রে মা। তুই আমার সাথে চল, আমি তোকে সব কিছু খুলে বলছি। আমি কোথাও যাব না। কি বলবেন এখানে বলেন। আমি কোথাও যেতে পারবো না। আর আমার হারানোর সাথে বেস্ট ফ্রেন্ড আসলো কোত্থেকে? আমার বেস্ট ফ্রেন্ড তোকে চুরি করেছিল। অথইকে করতে পারি নাই। অথইকে করার আগে তোর পাপা চলে এসেছিল, তখন ওকে নিতে না পেরে তোকে নিয়ে পালিয়েছিল। আমাদের নিয়ে পালিয়ে ওনার কি লাভ? আমার বেস্ট ফ্রেন্ড তোর পাপাকে ভালোবাসতো, যেটা আমি জানতাম না। আমাদের যমজ মেয়ে হওয়াতে তোর পাপা অনেক খুশি ছিল। আমাকে অতিরিক্ত কেয়ার ভালোবাসতে দেখে ওর সহ্য হয় না। ওই আমাদের আঘাত করার জন্য তোদের দুই বোনকে চুরি করে ফেলে দিয়ে আসতে চাইছিল, কিন্তু ওই শুধু তোকে নিতে পারছিল, অথইকে পারে নাই। তা উনি এখন কোথায়? জেলে। আমার খোঁজ কিভাবে পেলেন এত বছর পর? এই মেয়েটা আমাদের বাসায় কাজ নিয়েছিল। ওই অথইকে দেখে তোকে ভেবে কথা বলছিল। অথই রেগে গেলে ওই মেয়েটার ফোনে তোর ছবি দেখে অবাক হয়ে যায়। পরে এতিমখানায় যাই, সব কিছু ঘাটাঘাটি করি, তো সব কিছু মিলে যায়। মা, তুই আর রাগ করে থাকিস না। হাত বাড়িয়ে দিলে আতিয়া নদীকে এগিয়ে দিল। নদীর আম্মু বুকের সাথে জড়িয়ে নিলে নদী কান্না করে দিল। জড়িয়ে ধরলে আতিয়া বলে ওঠে, ম্যাম, আপনার মেয়েকে নিয়ে যান। ওকে কখনো কষ্ট দেন না। জীবনে অনেক কষ্ট পেয়েছে, কখনোই কষ্ট পেতে দিয়েন না। কখনোই দিব না। একবার যখন পেয়েছি আর কখনোই দূরে যেতে দিব না। আমার বুকের ভিতরে রেখে দিব। তুমি কে? নদীর আম্মুর কথা শুনে নদী কিছু বলবে আতিয়া বলে ওঠে, আমি ওনার ফ্রেন্ড। আমি আপু বলে ডাকি। ও আচ্ছা, চলো আমাদের সাথে। তোমার ফ্রেন্ডের সাথে আসতে পারো। ওকে, আপনারা যান, আমি আপনাদের পেছন পেছন যাচ্ছি। নদীর আম্মু নদীকে নিয়ে গাড়িতে উঠে বসলো। আতিয়া নদীদের পিছন পিছন যেতে লাগলো। 1 ঘন্টা পর একটা বিশাল বড় বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। আতিয়াকে ঢুকতে দিতে ইশারা করলো। আতিয়া ভেতরে চলে গেল স্কুটি রেখে। আতিয়া নদীদের পিছন পিছন যেতে লাগলো। ভিতরে গেলে সবাই বসা থেকে দাঁড়িয়ে গেল। নদীকে দেখে অথই বলে ওঠে, অধরা, নদীর কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরল। নদী জড়িয়ে ধরল। অথই ইশারা মুখে চুমু দিয়ে বলল, মম তুমি অধরাকে নিয়ে এসেছো। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ রুমি। নদীকে ছাড়লে নদীর আব্বু এসেছে, বুকের সাথে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে লাগলো। নদী সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। সবাই নদীকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। আতিয়া এতদিন পর নদীকে পেয়ে খুশি দেখে চোখের পানি মুছে ভাবতে লাগলো।
শেষমেশ ভাবি তার ফ্যামিলিকে পেল। এত বড়লোক ঘরের মেয়ে কিনা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কাজের লোকের মতো খেটেছে। সবার অবহেলা ভাইয়ার মায়ের সহ্য করে গেছে। আতিয়া নদীর দিকে এক পলকে তাকিয়ে আছে। হঠাৎ করে সিঁড়ি থেকে একজন বলে ওঠে, আতিয়া। আতিয়ার নাম ডাক শুনে সবাই আতিয়ার দিকে তাকালো। আতিয়া তুলিকে দেখে অবাক হয়ে গেল। তুলি নিচে নেমে আসলে আতিয়া বলে, আপু তুমি এখানে? তুমি এখানে? তুমি কি আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছো নাকি? না, তোমাকে খোঁজার কোনো ইচ্ছে আমার কোনো দিনই ছিল না, আর এতদিন পর কোনো প্রশ্নই আসে না। তাহলে এখানে কি করো? এই বাসায় আসার মতো তোমার কোনো যোগ্যতা নাই। তোমাকে এখানে কে ঢুকতে দিল? তুলি, মুখ সামলিয়ে কথা বলো। নদীর আম্মুর কথা শুনে ওদের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তুলি বলে ওঠে, অথই আপু দুইটা? ওই আমি না, অধরা। কি অধরা আপু? তুলি কথাটা বলে নদীকে জড়িয়ে ধরে বলে, আপু তুমি এত বছর কোথায় ছিলে? আপু তোমাকে আমরা কত মিস করছি জানো? তোমার কথা ছোটবেলায় অনেক শুনেছি। তুলির কথা শুনে নদী আতিয়ার দিকে তাকালে নদী তুলিকে সরিয়ে দিয়ে বলল, আতিয়া, আপু আমি বাসায় যাব, আমাকে কল দিচ্ছে ভাইয়া। তোমার ভাই ওই জানে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো? জানলে বাকি। আপু আমি বাসায় যাচ্ছি। আতিয়া আমিও যাব। যেতে হবে না, এত বছর পর নিজের ফ্যামিলিকে পেয়েছো, তাদের সাথে থাকো। আর হ্যাঁ, এই মেয়েটার থেকে দূরে থেকো। মুখে মধু, অন্তরে বিষ। আতিয়ার কথা শুনে তুলি রেগে থাপ্পড় মারল। আতিয়া গালে হাত দিল। আরেকটা মারতে যাবে, নদী হাত ধরে ফেল। আতিয়া গালে হাত তুলির দিকে তাকিয়ে বলো, তুমি আমার গায়ে হাত তুলে আমি তোমাদের বাসার গেস্ট ধরতে গেলে গেস্টের সাথে এমন ব্যবহার করো তোমরা? নদী হাত নামিয়ে দিলে অথই তুলির গালে সজোরে থাপ্পড় মেরে বলল, তোকে এত বড় সাহস কে দিয়েছে আমাদের সামনে আমার বোনের পরিচিত মানুষের গায়ে হাত তোলার? আর ও তো ঠিকই বলছে, তুই আমাদের বাসার গেস্টের গায়ে হাত তোলার সাহস কোথায় পেয়েছিস? আপু ওই আমাকে কি বলছে কানে শুনছো না? তোদের মাঝে সমস্যা আছে ভালো কথা, বাট ও এবাড়ির গেস্ট, তুই তার গায়ে কেন হাত তুললি? এখনই ক্ষমা চা ওর সাথে। কখনোই না, ওর মতো বেয়াদবের থেকে আমি ক্ষমা কখনোই চাইবো না। আতিয়া কোনো বেয়াদব মেয়ে না। তুমি এমন কিছু নিশ্চয়ই করেছো যার জন্য তোমার সাথে এমন ব্যবহার করছে। আতিয়া কখনোই অকারণে কাউকে ছোট করে কথা বলে না। আপু আমি তোমার ছোট বোন, আপন থেকে পর তোমার কাছে বেশি আপন হয়ে গেল। ওই আমার ছোট বোন হয়। রক্তের সম্পর্কর কাছে মাঝে মাঝে পর মানুষগুলো বেশি আপন হয়। মামুনি রাগ করো না, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। মামুনি তুমি বসো এখানে। রুমি মামুনির জন্য লাঞ্চের ব্যবস্থা করো। থাক আন্টি, ওনার জন্য আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি আপনার অনেক ছোট, আর আমার জন্য কিছু করতে হবে না। আমি এখন চলে যাব, বাসা যেতে হবে। ভাইয়া অনেক টেনশন করছে, মনে হয় কল দিচ্ছে বারবার। তোমার ভাইয়াকে বলো আজকে যেতে পারবে না, এখানে থেকে যাও। না, অন্য একদিন ইনশাল্লাহ আসবো। আপু তাহলে ভালো থাকো। আতিয়া আমিও যাব। আমি না গেলে আম্মু অনেক টেনশন করবে। সমস্যা নাই, আমি বলে দিব। আর যা বোঝাতে চাচ্ছ আমি বুঝেছি, বাট একটা কথা মনে রাখো, নিজের কথা ভাবো। এই দুনিয়াতে সবাই স্বার্থপর। তোমার নাম আতিয়া? মাশাল্লাহ, নামও যেমন সুন্দর তেমন কথা বলার ধরন, বয়স অনুযায়ী বুদ্ধি অনেক দেখছি। ধন্যবাদ আপু। আপু আমার বোনটাকে রেখে গেলাম। আমি জানি আপনারা তাকে অনেক ভালো রাখবেন, এতে আমি অনেক খুশি। বাট এই মেয়েটার থেকে সাবধানে রাখেন। এই মেয়েটা মোটেও সুবিধার না। কথায় বলে না, মুখে মধু অন্তরে বিষ। উনি হয়েছে সেরকম মহিলা একটা। আতিয়া বেয়াদবি করতে হয় না, উনি তোমার বড় আপু হয় কিন্তু। যাই হোক বাই। আর মিস তুলি, আমার গালে এই থাপ্পড় যদি আমার ভাই দেখে, আর একবার যদি জানে আপনি দিয়েছেন, সাবধানে থাকেন। আমি কি তোর ভাইকে ভয় পাই? তুই যা, আর আমি এখন কল দিয়ে জানাবো আমি তোকে থাপ্পড় মারছি। ওই যেন আমার কিছু করে দেখায়। এখানে বোনের পরিচিত বলে আমি কিছু জানাবো না, কিন্তু কপালে দুঃখ ছিল। আতিয়া তোমার ভাইকে ওই কিভাবে চেনে? কি আর হবে, আমার এক্স বোন। তুলির কথা শুনে নদী চোখ বড় বড় করে তাকালো। আতিয়া ঢোক গিলে বলে, আপু তুমি কিন্তু। আমাকে কিছু বলা লাগবে না, যা বুঝার বুঝে গেছি। চলে যাওয়ার আমার খোঁজ যেন কেউ না নেয়, আর আমি জানি নিবেও না কেউ।
আপু, নদী অন্যদিকে তাকালো। নদীর চোখ জোড়া ছলছল করতে লাগলো। আতিয়া আর কিছু না বলে চলে গেল। আতিয়া বাসায় চলে গেলে নদীকে না দেখে সবাই বলে ওঠে, কি রে, নদী কোথায়? আর শপিং করতে গেছোস? হাতে তো কিছুই দেখছি না। সবার জন্য একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? আর নদীর হাতে সব দিয়েছিস নাকি? নিজের কাজ নিজে করতে পারিস না? আজ থেকে এমনিতে সবাইকে নিজের কাজ করে খেতে হবে। মানে কি বলতে চাস সোজাভাবে বল। গুড নিউজ হলো নদী আপু আর কোনোদিনও এই বাড়িতে আসবে না, সবাইকে মুক্ত করে দিয়েছে। আতিয়ার কথা শুনে নয়ন উঠে দাঁড়িয়ে গেল। নয়নের আম্মু বলে ওঠে, কি যাতা বলছিস? নদী কোথায় গেছে? যেখানে আছে আলহামদুলিল্লাহ অনেক সুখে থাকবে। যাই হোক, আমার ক্ষুধা লাগছে। আতিয়া চলে যেতে নিলে নয়ন হাত ধরে বলে, নদী কোথায়? গেছে, তার যেখানে সুখ আছে সেখানে গেছে। তোমরা আজ থেকে মুক্ত। আতিয়া, মাথা খারাপ হয়ে গেছে তোর? তাড়াতাড়ি বল, নদী কোথায়? তার মা তাকে নিয়ে চলে গেছে। আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে বলে, মানে ওর তো কেউ নাই। আতিয়া, কি যাতা বলছিস? ও তো এতিমখানায় বড় হয়েছে, ওর তো কোনো আত্মীয় নেই। আর মা আসবে কোত্থেকে? তার গর্ভধারণী গাড়ি নিয়ে এসেছে, তাকে নিয়ে গেছে। তোমাদের এত ভাবা লাগবে না। তোমার ছেলেকে বলে দিও ডিভোর্স দিয়ে দিতে, আর তোমার ছেলের পছন্দ মতো বিয়ে করতে দিও। কম তো ওই মেয়েটার শরীরে আঘাত করে নাই। যেখানে যাক, ঘুরে এখানে আসবে। ওর মা থাকলে যে গরিব হবে জানা আছে। পেটের খিদা লাগলে এমনিতেও চলে আসবে। কাকি, চুপ করেন। আপনার কোনো ধারণা নাই ওই কোন ফ্যামিলির মেয়ে ছিল। ওর ফ্যামিলি যদি জানেন তাদের মেয়েকে দিয়ে আপনারা কি করেছেন, জানলে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিকে মাটির নিচে মিশে দিবে। আর হাত ছাড়ো। আতিয়া নয়নের হাত এক ঝটকা সরিয়ে দিয়ে চলে গেল। নয়ন সোফায় বসে পড়ল। আম্মু বলে ওঠে, ভালো হয়েছে, যেখানে থাক মেয়েটা ভালো থাক। এখানে নিয়ে এসেছিলাম, কম তো কষ্ট সহ্য করেনি। যেখানে নিজের স্বামী অন্যর কথায় অত্যাচার করত, বউকে ভালোবাসা সম্মান কিছুই দিত না, সেখানে না থাকাই ভালো। নয়নের আম্মু কথাগুলো বলে চলে গেল। নয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আতিয়া উপর থেকে দেখে কিছু না বলে রুমে চলে গেল। নয়নের চাচাতো বোন নদী নামে কিছু বলল। নয়ন সজোরে থাপ্পড় মেরে মুখে আঙুল দিয়ে চুপ করে ইশারা করে চলে গেল। নয়ন রুমে গিয়ে খাটের এক কোণাতে বসে কান্না করতে করতে বলতে লাগলো, আমি তোমাকে বুঝতে অনেক দেরি করে ফেললাম। আমি তোমাকে কাছে টেনে নেওয়ার আগে হারিয়ে ফেললাম। যখন তুমি আমার কাছে ছিলে আমি তোমার মর্মটা বুঝতে পারি নাই। আজ তোমাকে হারিয়ে আমি ভালো করে বুঝতে পারছি তুমি ছাড়া আমি কতটা অসহায়। নয়ন কথাগুলো বলে কান্না করতে লাগলো। 1 মাস পর আতিয়া নয়নের রুমে এসে বলল, 1 মাস ধরে কি নাটক শুরু করছো? ভাবে গেছে এতে তো সব থেকে তোমার খুশি থাকার কথা। এভাবে নাটক করার কোনো মানে হয় না। ফাজলামি না করে রুম থেকে বের হও। গরু ছাগলের মতো রুমটা হয়েছে, আর পাগলের মতো দেখা যাচ্ছে। সিগারেট খেয়ে ছাড়া রুমের করছো কি? গন্ধে ঢোকায় যাচ্ছে না। আতিয়া, নদীকে একবার বলো না আমার সাথে দেখা করতে। সময় নাই, সেই লন্ডনে পড়াশোনা করতে গেছে। একবার আমার সাথে দেখাও করে গেল না। আমাকে না সেই ভালোবাসে, তাহলে কিভাবে আমাকে না জানিয়ে গেল? তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য না, আর তার লেভেলে যাওয়ার মতো ক্ষমতা তোমার নাই। নিজেকে আগে ভালো করো, আর ওইসব বাদ দিয়ে পড়াশোনা করো। আর কাউকে পছন্দ হলে বিয়ে করে নাও। আতিয়া, তুই এখন থেকে যা। তোর কথাগুলো আমার বুকের ভিতরে তীরের মতো গেঁথে যায়। বোনের কথায় তীরের মতো গেঁথে যায়। ভাবি কতটা কষ্ট পাইতো। সবার ব্যবহারের থেকে তোমার ব্যবহার সে বেশি আঘাত পেত। নিজের কষ্টটা বুঝতে পারলে, অথচ অন্যের কষ্ট বোঝার ক্ষমতা তোমার ছিল না। আতিয়া প্লিজ যা এখন থেকে, আমি কিছু শুনতে চাই না। নয়ন কাঁধ ধরে চিৎকার দিলে আতিয়া চলে গেল। 3 বছর পর এভাবে বসে না খেয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর। তোর বাবার বয়স হয়ে যাচ্ছে, তোর বোনের বিয়ের বয়স হচ্ছে। কতদিন একজনের ইনকামে খাবি? আমার পড়াশোনার মাঝে কিভাবে কি করব? তোর বাপ আগে পড়াশোনাও করেছে,
জবও করেছে, সেখানে তুই বড় হয়েছিস। চাকরির খুঁজে নিজের হাতের খরচ চালানোর জন্য কোনো চাকরি কর। নয়ন, তোর তো ভালো স্কিল আছে সব দিকে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জন্য আবেদন করতে পারিস। বিজ্ঞাপনগুলো দেখ, যদি মন চায় করিস। দেখ, আমি তোর চাচাতো ভাই হইলেও আমি তোকে অনেক ভালোবাসি। তোকে আমি নিজের হাতে বড় করেছি ছোট থেকে। তোকে আমি সব কিছু করিয়ে দিতাম। আমি হয়তো আমার মা বউয়ের জন্য তোদের কিছু করার সাহস পাই না, বাট তুই এটা করে দেখ। কাকার এই অবস্থা দেখতে পারতোস। এভাবে তুই কতদিন থাকবি এভাবে? এই নে, তোর ভাবি আসছে। আশিক পেপারটা রেখে চলে গেল। নয়ন পেপারটা হাতে নিয়ে চলে গেল। নয়ন রুমে গিয়ে এক এক করে সিভি দিতে লাগলো। নয়ন 1 মাস জবের জন্য ঘোরাঘুরি করতে লাগলো। নয়ন হতাশা নিয়ে শুয়ে পড়লো। আতিয়া এসে বলে, ভাইয়া লাস্ট এইটা দেখতে পারিস। না রে, আমার জব হবে না। তুই যা, ইনশাল্লাহ হবে। হবে না রে, এত ঘোরাঘুরি করছি সেম, যেখানে যাই হয় ঘুষ চাই, আর না হয় পরিচিত মানুষ ছাড়া কোনো কাজ হয় না। দুর্নীতি ছাড়া কোনো জায়গায় চাকরি হবে না। এইটাতে গিয়ে দেখ, লাস্ট বারের মতো চেষ্টা করলে তো কোনো ক্ষতি নাই। আচ্ছা, আমি এই জায়গায় ইন্টারভিউ দিব, তুই কিভাবে জানলি? আমি তোর পেপার দেখছিলাম তোর ঘর গোছাতে গিয়ে। ও আচ্ছা, সত্যি যাব? যা, ইনশাল্লাহ তোকে ফিরাবে না। এত গ্যারান্টি হবে না রে বোন, আশা ছেড়ে দিয়েছি আমি। যত করি এইগুলো হবে না, স্কিল দিয়ে কাজ হয় না। হবে, যা তো একবার ভাইয়া। আচ্ছা, এত করে বলছিস যখন, তখন যাই, বাট না হইলে ব্যবসা শুরু করব। নিজস্ব ব্যবসা থাকা ভালো। এভাবে চাকরি খোঁজা জীবনে সবথেকে বড় যুদ্ধ। একে জব হইলে অন্যদের কথা শুনতে হবে। এটা স্বাভাবিক, ভেঙে না পড়ে যায়। আতিয়ার কথা শুনে নয়ন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেল বাইক নিয়ে। নয়ন 1 ঘন্টা জার্নি করে চলে গেল। তাড়াতাড়ি করে অফিসের ভিতরে চলে গেল। নয়ন বসতে ওর ডাক চলে আসলো। নয়ন বুকে থুতু দিয়ে ভাবলো, উফ, ঠিক সময় এসেছি, আর একটু হইলে দিতে পারতাম না। নয়ন নিজেকে শান্ত করে ভিতরে গেল অনুমতি নিয়ে। নয়ন ভিতরে গিয়ে হাসি মুখে কথা বলতে যাবে, নয়ন থমকে গেল। নয়নকে বসার অনুমতি দিলে নয়ন বসে পড়ল। অথই বলে ওঠে, আপনার নাম নয়ন? জি। আপনি কি এর আগে কোনো সি লেভেল কর্মকর্তার সাথে কাজ করেছেন? তাদের কাজের ধরন কেমন ছিল? 2, আপনার মাইক্রোসফট আউটলুক, গুগল ক্যালেন্ডার এবং এক্সেলের দক্ষতা 10-এর মধ্যে কত দেবেন? 3, একটা সিওর শিডিউল প্রতিনিয়ত পরিবর্তন হয়, শেষ মুহূর্তে মিটিং বদলে গেলে আপনি কিভাবে তা সামলান? প্রথমের উত্তর বলতে, ম্যাম, আমি আগে কোনো জব করি নাই, কিন্তু 2 প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। 2, আমি আউটলুক এবং গুগল ক্যালেন্ডারে 10-এ 9 দেবো, কারণ আমি জটিল শিডিউল এবং রিমাইন্ডার সেট করে অভ্যস্ত। আর 3, আমি সবসময় একটি প্ল্যান বি রাখি। মিটিং বদলে গেলে সাথে সাথে সংশ্লিষ্ট পক্ষকে বিনয়ের সাথে জানাই এবং ডিজিটাল ক্যালেন্ডারে আপডেট করে সিইওকে একটি পুশ নোটিফিকেশন বা মেসেজ দিয়ে কনফার্ম করি। আপনি কাজটি না করেও আপনার এক্সপ্লেনটা সুন্দর, বাট মিস্টার নয়ন, আমরা আপনাকে পরে জানাবো। ওকে ম্যাম, ধন্যবাদ। এই জব হবে না, আমি বুঝেছি। নয়ন উঠে চলে যেতে নিবে, সাথে সাথে কারোর সাথে ধাক্কা খেলো। নয়ন তাড়াতাড়ি করে ধরে ফেললো। মানুষটার দিকে তাকাতে নয়ন অবাক হয়ে পিছনে তাকালো, আর একবার সামনে থাকা মানুষটাকে দেখতে লাগলো। নদী চোখ খুলে নয়নকে দেখে থমকে গেল। তাড়াতাড়ি করে নদী দাঁড়িয়ে গেল। অথই বলে ওঠে, অধরা, বসো, একটাও মনের মতো না। আপু মাথা ব্যথা করছে, চলো। মম ড্যাড তাড়াতাড়ি বাসায় যেতে বলছে। আপু? আপনি আসতে পারেন, এভাবে তাকিয়ে আছেন কেন? না মানে, আপনারা সেম দেখতে। আমরা জমজ। ও আচ্ছা। নয়ন নদীর কাছে গিয়ে ওর চেয়ার ঘোরাই, ওর কপালে হাত দিয়ে টিপে দিতে লাগলো। অথই রেগে গেল। ম্যানেজার নয়নের কলার ধরে সজোরে মুখে খুশি মারল। নয়ন বলে ওঠে, ম্যাম, এখন আপনার কেমন লাগছে? ভালো। আপনার সাহস কি করে হইলো আমার কপালে হাত দেওয়ার? দুঃখিত ম্যাম, আমার একজন মানুষ ছিল, তার মাথা ব্যথা হইলে তাকে এমন করে দিলে ঠিক হয়ে যাইতো। আপনার রগ জেগে গেছে তাই আর কি।
মনে হইল আপনিও ঠিক হয়ে যেতে পারেন। নয়নের গলা ধরে টেনে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, ম্যামের গায়ে হাত দেওয়া সাহস তোকে এখনই পুলিশে দিব। দিয়ে দেন। ম্যানেজার ওকে ছেড়ে দেন আর আপনি যান। নয়ন চলে গেল। অথই রেগে বলে, কি করলে এটা? আপু উনি যা করছে এতে আমার উপকার হয়েছে। আপু এই লোকটা এখানে কেন এসেছে? ইন্টারভিউ দিতে। ও আচ্ছা, ওনার ইন্টারভিউজ নিয়ে কি বুঝলেন? এখন মোটামুটি ভালো, বাট উনি নতুন, এই জন্য নিতে চাচ্ছি না। এমন কাউকে দরকার যে তোমার সাথে কাজ করতে পারবে। আপনার জন্য রেখে দেন, যেহেতু অভিজ্ঞতা শেয়ার করছে ভালো, তাহলে আশা করি ওনাকে সুযোগ দিলে ভালো করতে পারবে। এমন সব দিক দিয়েই ভালো, বাট আচ্ছা দেখা যাক। আচ্ছা চলো যাই। নয়ন বাহিরে অপেক্ষা করতে লাগলো। নদী অথই বের হলো। দুজন গাড়িতে উঠে চলে গেল। নয়ন মুখে রুমাল বেঁধে ওদের গাড়ির পিছনে যেতে লাগলো। অনেক দূর যেতে নয়নের ফোন বেজে ওঠে। নয়ন ফোন বের করে কলে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করলে নয়ন আর নদীদের গাড়ি পেল না। 5 দিন পর। আম্মু, আমার চাকরিটা হয়ে গেছে, আমি আসছি। আমার জন্য দোয়া করো। নয়নের আম্মু নয়নের কপালে চুমু দিয়ে দিল। নয়নের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার দোয়া সবসময় তোর ওপর আছে বাবা, সাবধানে যাস। নয়ন ওর আম্মুকে চুমু দিয়ে চলে গেল। বাইক নিয়ে সোজা নদীদের অফিসে চলে গেল। নয়ন অফিসে গেলে ম্যানেজার বলে ওঠে, আপনি বড় ম্যামের ক্যাবিনে থাকবেন। ম্যাম যা যা বলবে তাই করতে হবে। আপনি চলেন, আমি আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। নয়ন ম্যানেজারের সাথে গেল। ম্যানেজার নয়নকে সব বুঝিয়ে দিল। ম্যানেজার চলে গেল। নয়ন ম্যানেজারের কথা মতো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে ফেলতে লাগলো। নয়নের কাজ শেষ হতে অথৈ চলে আসলো। নয়ন অথৈকে সালাম দিল। অথৈ চেয়ারে বসে বলল, আজ আপনার প্রথম ডিউটি। বাহ, টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখছেন দেখছি। জি ম্যাম। আমার কিছু ফাইল আছে, ওগুলো চেক করে দিন। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, সে অনুযায়ী করুন। ওকে। নয়নের সামনে ল্যাপটপ দিল। অথৈ নয়নের কাছে গিয়ে ল্যাপটপে কাজগুলো বুঝিয়ে দিতে লাগলো। অথৈ হাতে স্পর্শ করতে পেলে নয়ন সাথে সাথে হাত সরিয়ে নিয়ে উঠে পড়ল। অথৈ বলে ওঠে, কি ব্যাপার, আপনি এভাবে আমার হাত সরিয়ে দিলেন কেন? আর এটা কি ধরনের ব্যবহার? এভাবে উঠে যাওয়ার মানে কি? ম্যাম, আপনি অথই ম্যাম, তাই না? হ্যাঁ, বাট আপনাকে ম্যানেজার বলে নাই? না। তাহলে আপনি কিভাবে বুঝলেন? আর আমি অথই ম্যাম তো কি হয়েছে? না কিছু না ম্যাম, আপনি আমাকে বুঝান, আমি এখানে দাঁড়িয়ে থেকে সব বুঝে নিতে পারবো। অথৈ আর কিছু বলল না। অথৈ বুঝে দিতে লাগলো। নয়নকে বুঝিয়ে দিলে নয়ন বসে কাজ করতে লাগলো। অনেকক্ষণ কাজ করলে অথৈ বাথরুমে চলে গেল। নদী ক্যাবিনের ভিতরে আসতে নদীর দিকে নয়ন তাকালো। নদী নয়নের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, আপু কোথায় গেছে দেখেছেন? নদীর কথা শুনে নয়ন উঠে সোজা নদীকে টান দিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী নয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নয়ন শক্ত করে জড়িয়ে ধরে থাকতে লাগলো। নদী কিল ঘষে দিতে লাগলো। নয়ন 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, নদী, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। নয়ন কান্না করে আর কিছু বলতে যাবে, অথৈ আসার শব্দ শুনে নদী ঠোঁট তাড়াতাড়ি মুছে নিয়ে নয়নকে ধাক্কা দিয়ে চেয়ারে বসিয়ে দিল। নয়ন চোখের পানি মুছে ফেল। অথৈ এসে বলল, অধরা কিছু বলবে? আপু মিটিংটা রেডি করতে হবে, আমি এখানে সামলাই, তুমি ওইখানে চলে যাও। তুমি যাও, নতুন নতুন অভিজ্ঞতা দরকার আছে। আপু আমারও তো সাহস হচ্ছে না, তুমি চলে যাও, আমি এদিকে সামলে নেব। ওকে, আমি যাচ্ছি তাহলে। নয়ন সাহেব, আপনি আজ এখানে থেকেই কাজ করুন, আমি বের হচ্ছি। আগামীকাল থেকে আপনাকে সাথে নিয়ে যাব। ওকে ম্যাম। অথৈ চলে গেল। নয়ন নদীর দিকে আসতে গেলে নদী বলে ওঠে, মিস্টার নয়ন, আপনি যদি নিজের সীমার বাইরে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার জন্য মোটেও ভালো হবে না। নদী, আমি তোমাকে ছাড়া ভালো নাই। নদী, তুমি প্লিজ বাসায় চলো। নদী, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? ওইটা আবার কি জিনিস, খায় নাকি মাথায় দেয়? মিস্টার নয়ন, এটা অফিস, এটা ভালোবাসার জায়গা না। নদী প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জাস্ট শ্যাট আপ মিস্টার নয়ন, আর একটা কথা বললে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি পারবে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে? তুমি যত রাগ দেখাও ভাবনাও না কেন, তুমি আমাকে ধাক্কা দিতে পারবে না। জাস্ট শ্যাট আপ, আপনি আমার রাগ তুলবেন না। কিসের ভালোবাসা, কিসের এত গ্যারান্টি দেন? আমি আপনার কেউ না।
আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। আপনি কখনোই কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখেন না। আপনাকে আমার স্বামী হিসেবে আর মানি না। আপনি আপনার মতো আমাকে আমার মতো থাকতে দেন। নদী রাগে কথাগুলো বলো। নয়ন কিছু বলো না। নয়ন চুপ করে নিজের কাজ করতে লাগলো। নদী নিজের কাজ করতে লাগলো। দুজন অনেকক্ষণ কাজ করে দুপুরের দিকে লাঞ্চের সময় হলে নদীর খাবার চলে আসলো। নদী টিফিন থেকে খাবার বের করে খেতে লাগলো। নয়নের দিকে না তাকিয়ে নিজের মতো করে খেতে লাগলো। নয়ন নদীর দিকে আর চোখে দেখতে লাগলো। নদীর আম্মু কল দিলে নদী কল রিসিভ করে বলো, আসসালামু আলাইকুম মম। ওয়ালাইকুম আসসালাম। বাবু খাবার খাচ্ছ তো নাকি? বড় বোন নাই, খাওয়া দাওয়া করা আবার বন্ধ করো না। না মম, আমি খাচ্ছি, দেখো। নদী ওর খাবারের দিকে ধরলে নয়নকে দেখে নদীর মম বলে ওঠে, ওই ছেলেটাকে, ও নতুন ছেলেটা নাকি? জি মম। ওকে খাবার অফার করতে পারো না? এভাবে কাজ করলে হবে নাকি? আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। তুমি তো দেখি পিচ্ছি একটা ছেলে। মনোযোগ দিয়ে কাজ করো। আমার মেয়েটা অনেক রাগী আছে। ওর কাজগুলো একটু ভেবে চিন্তাই করো। ওই কিছু বলার আগে কাজগুলো হাজির করো। লেট জিনিস ওই একদম পছন্দ করে না। জি ম্যাম, দোয়া করবেন ম্যামের মন মতো কাজ করে যেন দিতে পারি। ওকে বাবা, ভালো থেকো। জি ম্যাম, আপনার খেয়াল রাখেন। আল্লাহর কাছে দোয়া করি আমার মিষ্টি ম্যাম যেন সব সময় সুস্থ থাকে, ভালো থাকে। নয়নের কথা শুনে নদী ভ্রু কুচকে তাকালো। নদীর আম্মু হেসে দিল নয়নের কথা শুনে। নদীর আম্মু বলে ওঠে, আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, আমাদের বাসায় আসো। ইনশাআল্লাহ যাব মিষ্টি ম্যাম। আপনি যেতে বলছেন আমি যাব না, এইটা কি হয়? নয়ন নদীর আম্মুকে পটাতে লাগলো। নদীর আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলা শেষ করে নদী কল কেটে দিল। নয়ন নদীর পাশে গিয়ে বসে খাবার প্লেটটা নিজের দিকে নিয়ে এসে এক লোকমা নিলে নদী বলে, হচ্ছেটা কি? আমার শাশুড়ি পাঠিয়েছে এখানে, আমার খাওয়ার অধিকার আছে। নয়ন, আহ, কত মজা করে রান্না করছে আমার শাশুড়িটা। মন চাচ্ছে শাশুড়ির কাছে গিয়ে তার হাতে চুমু দিয়ে আসি। নদী রেগে বলে ওঠে, আরে আমার শাশুড়ি হয়, তার মানে মায়ের মতো আমি ছেলে হিসেবে মাকে চুমু দিতে পারি। নদী কিচ্ছু বলল না। নয়ন আরাম করে খেতে লাগলো। নদী নয়নের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এইটা কি সেই আগের নয়ন নাকি অন্য কেউ? আগের নয়ন এমন ব্যবহার তো ছিল না। কঠোর একটা ছেলে, যার মুখে হাসি দেখাই যেত না, যার মুখে ছিল বিষের মতো কথা, যাকে বলতো তার বুকের ভেতরে তীরের মতো গেঁথে যেত। আর সেই ছেলের মুখে কিনা এত মিষ্টি মিষ্টি কথা, দুষ্টুমি হাসি, যার সাথে দুষ্টুদের মতো খাবার কেড়ে খাচ্ছে। নদীকে নয়ন নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নয়ন মনে মনে ভাবতে লাগলো, মনে মনে নিশ্চয়ই ভাবছো এইটা কোন নয়ন? এখন যাকে দেখছো এইটাই আমার আসল নয়ন ছিল। এককাল নাগিনী আমার জীবনে এসেছে, আমার মনটা বিষাক্ত করে দিয়েছিল। ওই কাল নাগিনী আমাকে পরিবর্তন হতে বাধ্য করেছিল। আমি যদি আগে তোমার সাথে এমন আচরণ করতাম তাহলে কোনো দিনও আমার তোমাকে হারাতে হইতো না নদী। আমি তোমাকে আবার পেয়েছি যখন, তখন আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে আবারও আমার কাছে নিয়ে যাব। নয়ন কথাগুলো ভাবতে লাগলো আর খেতে লাগলো। নদীকে তাকিয়ে থাকতে দেখে এখনো নয়ন নদীর ঠোঁটে হুট করে কিস করে দিল। নদীর ভাবনা জগৎ থেকে বের হয়ে বলে, স্টুপিড ছেলে, আর একবার কিস করলে ঠোঁট কেটে ফেলবো। ম্যাম, আমি আপনাকে দেই নাই, আমি আমার প্রাণপ্রিয় বউকে দিয়েছি। আমার বউকে আমি যা ইচ্ছে তাই করতে পারবো, কেউ কিছু বলার কোনো অধিকার রাখে না। এইটা আমার শরীরের অংশ, এখানে আমার বলার অধিকার আছে। আমার কিস করার অধিকার আছে। নয়ন আবার কিস করতে যাবে। নদী মুখে আঙুল দিয়ে সরিয়ে দিয়ে বলো, আর একবার দিতে আসলে নাকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিব, ফালতু ছেলে কোথাকার। বউ আর খাবো না। না খাইলে হাত ধুয়ে কাজ শুরু করো। আপু যদি দেখে এখনো কাজ কমপ্লিট হয় নাই, অনেক রেগে যাবে। প্রথম প্রথম যদি এমন দেখে তাহলে চাকরি থেকে বের করে দিবে সোজা। না আমি মনোযোগ দিয়ে কাজ করব। আমাকে কোনোভাবে এই চাকরি হারানো যাবে না। আমার যেভাবেই হোক এই চাকরিটা রাখতে হবে। কেন পড়াশোনা বাদ দিয়ে চাকরিতে জয়েন কেন হলেন? আপনি অফিসের বস,
আপনার না জানলে চলবে? আমার বউ যদি হইতে তাহলে আপনাকে সব বলতাম। আমার শোনার কোনো ইচ্ছে নেই, আপনাকে কিছু বলা লাগবে না। আপনি নিজে কাজ করেন, কোনো ভুল যেন না হয়ে যায়। ভুলে গেলে বকা তো খাবেন, সাথে লেট করলে চাকরি হারানোর সম্ভাবনা আছে। না, চাকরি হারালে তোমার কাছে থাকতে পারবো না। এখানে থাকলে তোমাকে কাছে থেকে দেখতে পাবো, তোমাকে দূর থেকে দেখেও নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো। আমার বউ আমার পাশে আছে। নয়নের কথা শুনে নদী রেগে বলে ওঠে, আমি আপনার স্ত্রী না, আপনার পাশে আমি নাই। আপনি নিজের কল্পনা যত ইচ্ছা করেন, আমি আপনার পাশে আছি। কল্পনা করে কোনো লাভ নাই। আমি আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে স্বামী হিসেবে মানি। আপনাকে আমি ঘৃণা করি। নদীর কথা শুনে নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, আমাকে ঘৃণা করার মতোই। আমি জানি আমি তোমার স্বামী হওয়ার যোগ্য না, তারপর আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাকে আমার করে পাওয়ার জন্য। স্বপ্ন দেখতে থাকেন, কিন্তু কোনোদিন ও পূর্ণ হবে না। নয়ন কিছু বলতে যাবে তখনই নদীর অ্যাসিস্ট্যান্ট সাথী আসলো। নদীকে দেখে বলল, ম্যাম আমার ফাইলগুলোর কাজ শেষ। গুড, এখানে কাজ আছে, এগুলো করো। ওকে ম্যাম। নয়নের পাশে বসলো। নদী এক সাইডে বসে থেকে কাজ করতে লাগলো। সাথী নয়নের দিকে তাকিয়ে বলল, নয়ন। নয়ন সাথীর দিকে তাকাতেই নয়ন হাসি মুখে বলে, আরে আপনি? আমি। এখানে তুমি? নতুন জয়েন হয়েছি। বলো কি ম্যাম যে রাগী! আল্লাহ, তোমার কপালে দুঃখ আছে। আমি তাও বেঁচে গেছি। আমার ম্যাম অনেক শান্ত, ভালো। সবই কপাল। তা এখন কি করছো? রিলেশনে যাওয়ার ইচ্ছে আছে নাকি? সাথীর কথা শুনে নদী ভ্রু কুচকে তাকালো। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, আমার মতো ছেলের সাথে কেই বা রিলেশন করবে? তুমি চাইলে আমাকে প্রপোজ করতে পারো। সাথীর কথা শুনে নদী রাগে গজগজ করতে লাগলো। নয়ন সাথীর দিকে তাকিয়ে বলল, আমার গার্লফ্রেন্ড হবে? তুমি চাইলে হওয়া যায়। ওকে, আজ থেকে তুমি মোর গার্লফ্রেন্ড। এখানে কি হচ্ছে এসব? এটা কাজ করার জায়গা, প্রেম করার না। সরি ম্যাম। ম্যাম, আমার কাজ শেষ। গুড, কিছু মিটিং টাইম তৈরি করেন। ওকে ম্যাম। নয়ন কাজ করতে লাগলো। অথই আসলো। নয়ন নিজের কাজে মনোযোগী থাকলো। নদী সাথী চলে গেল। নয়ন কাজ শেষ করে সামনে তাকিয়ে বলল, বউ সাথী গেছে। কি? সরি ম্যাম, বলছি সাথী ম্যাম আর ছোট ম্যাম চলে গেছে। হ্যাঁ, তুমি তো কাজে দেখি অনেক ব্যস্ত। কে কখন গেল খেয়াল নেই। কানে হেডফোন খুলেন। নয়ন হেডফোন খুলে অথই বলে, কাজ করার সময় কানে ওটা দিয়ে রাখছেন কেন? না মানে ম্যাম, অনেকক্ষণ ধরে কাজ করছি তো বিরক্ত লাগছিল, তাই আর কি। আগের কাজ শেষ নাকি? জি ম্যাম, এখন মিটিং টাইম সেট করা লাগবে, আপনার সাহায্য লাগবে। নয়ন অথই থেকে সাহায্য নিয়ে কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে নয়ন বলে ওঠে, ম্যাম তাহলে আসছি। আগামীকাল তাড়াতাড়ি এসেছো, অনেক কাজ আছে। ওকে ম্যাম। নয়ন অফিস থেকে বের হলো। সাথী নদীকে দেখে বলল, বাই বউ। নদী রাগী লোক নিয়ে তাকালে সাথী বলে ওঠে, বাই পিচি বর। নদী চোখ বড় বড় করে তাকালো। নয়ন নদীর দিকে ফ্লাইং কিস করে সাথীর দিকে তাকালো। সাথী হাত দিয়ে ধরে বুকে হাত রাখলো। নয়ন বাইকে উঠে চলে গেল। নদী বলে ওঠে, এক দেখায় প্রেম হয়ে যায়? আরে আপু, ওকে অনেক আগে থেকে চিনি। তুলি আছে না, তুলির বয়ফ্রেন্ড ছিল। তুলি ছেলেটাকে অনেক ঘুরিয়েছে। তুলিকে ওই ছেলেটা অনেক ভালোবাসতো, বাট তুলি সেই ভালোবাসার সুযোগে শুধু ওকে লুটিয়ে নিয়েছে। কি? আমার ছেলেটাকে আগে থেকে বড্ড ভালো লাগতো, বাট ওই তুলির জন্য কোনো মেয়েকে পাত্তা দিত না। কত মেয়ে ওর জন্য পাগল, বলার মতো না। ও যেমন দেখতে কিউট, তেমন সুন্দর ওর মন। অনেক দুষ্টু, মজা করতে খুব ভালোবাসে। বাট তুলি ধোকা দেওয়ার পর থেকে ওই আর দেখা যায় না। 4 বছর পর ওকে দেখলাম। ও আচ্ছা, তোমাকে ওই ঠকাবে, দেখো। আমি জানি ও আমার সাথে মজা করছে। কি মজা করছে জানার পরও তুমি এমন করছো কেন? আপু, তুমি যদি কখনো একতরফা ভালোবাসো তাহলে বুঝবে। ওই আমার সাথে মজা করলেও আমার কাছে বিষয়টা অনেক আনন্দের, যে তাকে মজা হিসেবে হইলেও তার গার্লফ্রেন্ড হয়েছি। তার মুখে বউ ডাক শুনতে চাইছি। সেইটারও ইচ্ছে পূর্ণ তো হইল।
এমন করে ভালোবাসা যায়? অবশ্য যাকে ভালোবাসা যায় তার সুখের জন্য নিজেকে আড়াল করে নেওয়ার ভিতরে শান্তি আছে। তাকে সুখে দেখার জন্য আমি সব করতে পারবো। সাথীর কথা শেষ হতে গাড়ি আসলে দুইজন উঠে বসলো। নদী ভাবতে লাগলো, বোন, তোর মতো আমিও একতরফা ভালোবেসে গেছি। আমাকে ওই কখনো বোঝে নাই। তুই ওর অভিনয়ে খুশি, আর আমি তাকে নিজের কাছে পেয়েছিলাম। এক বিছানায় শুয়েও তাকে আমি কাছে পাই নাই। তাকে আপনার জন্য কত ছটফট করেছি, কিন্তু আমাকে সে কখনোই বউ হিসেবে মেনে নেয় নাই। আজ আমি নিজেকে গুছিয়ে নিয়েছি, সেই আমার পিছু ধরেছে। নদীর চোখের কোণায় পানি জমে গেল। অথই নদীর দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, কি ভালো? কই কিছু না আপু। ওই ছেলেটার কাণ্ড বুঝতে পারছি না, মাথায় সমস্যা আছে নাকি? আমাকে বউ বলে ডাক দিল, আমি স্পষ্ট শুনলাম। পরে সরি বলে বলে সাথী গেছে নাকি? আপু রাগ করো না, ও পাগল না, আসলে ও আমাকে বলতে গিয়ে তোমাকে বলে ফেলেছে। মানে? না মানে কিছু না। অথই কিচ্ছু বলল না। এদিকে নয়ন বাসে যাওয়ার পথে তুলির সাথে দেখা হলো। তুলি নয়নের দিকে তাকিয়ে বলে, মিস্টার টপার, কি অবস্থা? সামনে থেকে সর। আমার এলাকায় এসেছে, আমাকে বলো সামনে থেকে যেতে। তোর বাপদাদার রাস্তা না, সরকারের রাস্তা। সামনে থেকে যা, না হইলে গাড়ির 12টা বাজিয়ে দিব। তোর সাহস থাকলে কি করবি কর, আমি সামনে থেকে যাব না। নয়ন রাগে বাইক দিয়ে ওর গাড়িতে সজোরে মারতে যাবে, সাথে সাথে নদীদের গাড়ি এসে থামলো। অথই থাই গ্লাস সরিয়ে বলল, কি হচ্ছে এখানে? ম্যাম দেখেন না, এই মেয়েটা আমাকে যেতে দিচ্ছে না, মাতলামি করছে আমার সাথে। তুলি? আপু আমি কিচ্ছু করি নাই, ওই আমাদের গাড়িতে টক্কর দিয়েছে। ম্যাম কোথায় টক্কর দিয়েছি দেখান। আর আপনারা দেখেন আমার বাইকের সামনে রেখেছে, আর একটু হইলে অ্যাক্সিডেন্ট করতাম, আমার বড় ধরনের ক্ষতি হতে পারত। মরস না কেন? এতদিনে তো তোর মরার কথা। তুলি, জাস্ট শাট আপ। আপু তুমি আমাকে ওর জন্য ধমক দিলে? তুলি, নয়নের সাথে ঝামেলা করবি না, বাজে কথা না বলে গাড়ি সরা সামনে থেকে। তুলি গাড়ি সরিয়ে দেওয়ার ইশারা করলো। গাড়ি সরালে নয়ন হাসি মুখে বলে, থ্যাংক ইউ বউ। ওই ছেলে আবার বউ বলল? সরি ম্যাম, থ্যাংক ইউ। নয়ন কথাটা বলে চলে গেল বাইক নিয়ে। তুলি অবাক হয়ে বলল, ওই বউ কাকে বলল? আমাকে? তোকে? এইটা কিভাবে সম্ভব? অসম্ভব কেন হবে, ও আমাকে বউ বলেছে। ভালো। এই তুলি, বাসার দিকে চল। তুলি অথয়ের কথা শুনে গাড়িতে উঠে পড়ল। এদিকে নয়ন বাসায় গিয়ে সোফায় বসলো। আশিক বলে ওঠে, প্রথম দিন কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। আম্মু, আম্মু কই তুমি? গুড। এসেছিস? আম্মু জানো কি হয়েছে? কি হয়েছে? নদীর সাথে দেখা হয়েছিল। নদী ওই কোম্পানির সিইও বোন, ওর সাথে প্রতিদিন এখন দেখা হবে। সত্যি? আমি একবার নদীর সাথে দেখা করব। আম্মু, নদী আমাকে সহ্য করতে পারে না। আগে ওর রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করতে থাকি, ভাঙলে নিয়ে আসবো। ঠিক আছে, এনে পানি খাম। নয়ন এক গ্লাস পানি খেয়ে রুমে চলে গেল। নয়ন নদীর কথা ভাবতে ভাবতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে নিচে চলে গেল। খাওয়া শেষ করে নয়ন রুমে চলে গেল। কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেল। নয়ন অফিসে গিয়ে সোজা কেবিনে চলে গেল। নয়ন নিজের কাজগুলো করতে লাগলো। অথৈ চলে আসলো। নয়ন সালাম দিল। অথৈ নয়নকে বলল, তুমি আতিয়ার ভাই? হুম, আপনি আতিয়াকে চেনেন? আমাদের বাসায় এসেছিল, আর মাঝে মাঝে কথা হয়। কি আতিয়ার সাথে আপনাদের যোগাযোগ আছে? হ্যাঁ আছে। শোনো, ভালোভাবে কাজ করো, এমন কিছু করো না বকা খাও। আতিয়া মেয়েটা অনেক ভালো, তার ভাই হিসেবে ভালো হওয়ারই কথা। ওকে ম্যাম। নয়ন আর কিছু না বলে কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে নয়ন বলে ওঠে, ম্যাম আসছি। আগামীকাল সিলেট যাব, সব ব্যবস্থা করো। ঠিক আছে ম্যাম, 4 জনের জন্য টিকিট কেটে দিব। নয়ন চলে গেল। বাসায় গিয়ে সব রেডি করতে লাগলো। আথিয়ে বলে ওঠে, কি রে, আগামীকাল নাকি ট্রু যাচ্ছ? হুম, তুই আমাকে খুব ঘৃণা করস তাই না? নয়নের কথা শুনে আথিয়ে অবাক হয়ে বলল, হঠাৎ এই কথা কেন বলছো? আমাকে যখন ঘৃণা করস তখন তুই আমাকে তুই বলে ডাকস তাই না? এইসব হঠাৎ কেন বলছো? কথাগুলো সত্যি নাকি? আমি ঘৃণা করি না, আমার রাগ হয়। হুম, বুঝলাম। নদীদের সাথে তোর যোগাযোগ আছে, অথচ তুই কোনোদিনও আমাকে বলস নাই। তুই আমার কষ্ট দেখেও
কখনোই আমার কাছে এসে বলস নাই ভাবির সাথে কথা বলো। তোমার ওইসব দেখে আমার বিরক্ত লাগতো। তুমি একজন খারাপ মেয়ের জন্য আমার ভালো ভাবিকে কষ্ট দিয়েছ, তার শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছ। ভাবি তোমাকে ভালোবাসে দেখে আজও তার ফ্যামিলিকে বলে নাই আমি তার ননদ হই। ওনার ফ্যামিলি তার শরীরের ক্ষত দেখে ফেলেছিল। রুমি সব কিছু বলে দিয়েছিল যে তার স্বামী তাকে কি পরিমাণের অত্যাচার করত। তোমাকে পেলে ওই খুন করে ফেলবে। অথই আপু যে রাগী, সে যদি একবার জানতে পারে তাহলে তোমার পুরো ফ্যামিলিকে ধ্বংসস্তূপ করে দিবে। নয়ন কিছু না বলে ব্যাগ গুছিয়ে নিল আর টিকিট কাটলো হোটেল বুকিং আগে করা থাকার কারণ নয়ন বলেই শুয়ে পড়ল। আতি কিছু না বলেই চলে গেল। নয়ন ঘুমিয়ে গেল। সকালে উঠে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। অফিসে গিয়ে ফাইল নিয়ে বাস স্টেশন চলে গেল। নয়ন বাসে উঠে বসে থেকে অথৈকে কল দিবে, তখনই বাসের ভিতরে তিনজন ঢুকলে নয়ন তাড়াতাড়ি করে ওদের লাগেজ নিয়ে উপরে তুলে রাখলো। নয়ন নদীর সিট একসাথে পড়লো। অথৈ বলে ওঠে, নদী, তুই সাথীর সাথে বস, আমি ওখানে বসছি। আপু থাক, এখানে থাকে, সমস্যা নাই। সত্যি তোর কোনো অসুবিধা হবে না তো? না। ওকে। অথৈ সাথীর সাথে থাকলো। নয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী জানালার কাছে বসার কারণে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। বাস নিজের গতিতে চলতে লাগলো। রাতের দিকে নদীর ঘুমিয়ে গেলে নয়নের কাঁধে মাথা রাখলো। অথৈ বলে ওঠে, নয়ন, তুমি এখানে আসো। ম্যাম সমস্যা নাই, উনি থাক ঘুমাক। তোমার অসুবিধা হলে এখানে আসতে পারো। ম্যাম আপনি ঘুমান, থাক উনি। নয়ন সোজা হয়ে চোখ বন্ধ করে থাকলো। অথৈ চোখ বন্ধ করে কিছুক্ষণ আবার তাকিয়ে দেখে নয়ন সোজা হয়ে শুয়ে আছে ওর বুকে। নদী মাথা দিয়ে শুয়ে আছে। নয়নের হাত সোজা হয়ে থাকায় অথৈ কিছু বলল না। অথৈ চোখ বন্ধ করে নিল। নয়ন চোখ খুলে ভাবতে লাগলো, ধ্যাত, নিজের বউকে জড়িয়ে ধরতে পারছি না, নিজের বউকে ধরতে গেলেও ভয় পেতে হচ্ছে। আর হালিটা কি ফাজিল, আমাকে বিশ্বাস করে না। হুটহাট চোখ খুলে তাকায়। নদী পড়ে যেতে নিলে নয়ন তাড়াতাড়ি করে ধরে ফেল। অথৈ তাকাতে নয়ন বলে ওঠে, ম্যাম পড়ে যেতে নিয়েছিল। তুমি এখানে আসো তো। নয়ন না চাইতে উঠে যেতে লাগলো। অথৈ নদীর কাছে গিয়ে বসলো। নয়ন সাথীর সাথে বসলো। সাথী নয়নের কাঁধে মাথা দিতে যাবে, নয়ন ওর হ্যান্ডব্যাগ মাঝখানে রেখে দিল। অথৈ হ্যান্ডব্যাগ নদীর ব্যাগ নিলে অথৈ ভ্রু কুঁচকে তাকালো। দেখে নয়ন তিনটা ব্যাগ দিয়ে মধ্যে রেখে এক সাইডে চিপার ভেতরে বসে থাকলো। অথৈ ভাবতে লাগলো, ছেলেটা ভারী ফাজিল। অধরার সময় কিছু বলল না, সাথীর সময় বললোটা কি? যাক, ভালো হয়েছে, নিশ্চিন্তে ঘুমানো যাবে। অথৈ ঘুমিয়ে গেল। নয়ন সারা রাত ঘুমাতে পারল না। সকালে সবার ঘুম ভাঙলে দেখে নয়ন ফোন দেখছে। নদী নয়নের চোখ দেখে বলল, সারাত ঘুমাও নাই? না। জানো, আমার কাছে বসে এইসব কি দিয়ে রাখছো? চোখ লাল হয়ে গেছে দেখছি। না ঘুমালে এমন হয়। যাই হোক সাথী, ঘুম তো কম পারলে না। এখন আমি 2 ঘন্টা ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবে না। সামনেই নামবো। ও 10 মিনিট পর নেমে পড়ল। গাড়ি আসলে নয়ন গাড়িতে সব তুলে দিল। তিনজন গাড়িতে উঠে পড়ল। নয়ন সামনে ড্রাইভার সাথে বসে থাকলো। কিছু দূর গেলে নয়ন বলে ওঠে, সাথী তোমার ব্যাগে চকলেট আছে। আপনার জন্য কিনেছিলাম, নেন। সাথীর কথা শুনে নদী অথৈ অবাক হয়ে তাকালো। নয়ন হাসি মুখে নিয়ে বলল, থ্যাংক ইউ। ওয়েলকাম আপু। কি হয়েছে, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলবে কি আমাকে? এসব কি হচ্ছে? না মানে আপু, ওকে আমি আগে থেকে চিনি। ও চকলেট খেতে অনেক পছন্দ করে। ও সুইট লাভার তো, তাই আর কি। আর আমি না নিয়ে আসলে রাস্তায় জায়গায় জায়গায় গাড়ি থামানো শুরু করতো। চকলেট খাইলেই শান্ত থাকবে, না হইলে পক পক করে আমাদের মাথা নষ্ট করবে। আমাকে এভাবে বলতে পারলে তুমি প্রিয়। নয়ন, ঢং করো না। তোমাদের দুজনকে যেন আমি একসাথে দেখি না। যদি দেখি দুজনেরই খবর আছে। কানের নিচে কয়েকটা দেব, ফালতু ছেলে মেয়ে। সরি আপু। আপু বকা দেওয়া বাদ দাও তো। অথৈ আর কিছু বলল না। নয়ন চকলেট খেতে লাগলো মজা করে। অথৈ নয়ন চকলেট খাওয়া দেখে বেশ অবাক হলো। অথৈ নিজের অজান্তে ভাবতে লাগলো, বাচ্চা ছেলে বাচ্চাদের মতো করে খাচ্ছে। এই ছেলে নাকি আবার অ্যাসিস্ট্যান্ট।
ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। হোটেলের সামনে ভিতরে গাড়ি থামালো। নয়ন লাগেজ বের করে নিল। 3টা লাগেজ ওর ব্যাগ নিয়ে যেতে লাগলো। ভিতরে গেলে নয়ন 2টা ঘরের চাবি নিয়ে যেতে লাগলো। লাগেজগুলো হোটেলের মানুষজন নিয়ে যেতে লাগলো। নয়ন দরজা খুলে দিলে নদীরা 3জন রুমে চলে গেল। নয়ন ওর ব্যাগ নিয়ে নিজের রুমে চলে গেল। নয়ন ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে গোসল করতে চলে গেল। গোসল করে বের হলেই সাথী বলে ওঠে, নয়ন কি খাবে অর্ডার করে দিও, আর আমাদের খাবারের অর্ডারগুলো করে দিয়ে যেতে বললো। ওকে যাও। নয়ন ওদের রুমে গিয়ে বলল, ম্যাম কি কি অর্ডার করা লাগবো বলে, আমি অর্ডার দিয়ে ঘুমাতে যাব। অথই সব মেনুর নাম বলল। নয়ন অর্ডার দিয়ে চলে গেল। নয়নের অর্ডার একটা দিয়ে দিল। খাবার চলে আসলে নয়ন খেয়ে ঘুমিয়ে গেল। দুপুরে ঘুম থেকে উঠে সাথীকে দেখে নয়ন লাফ দিয়ে উঠে পড়ল। নয়ন সাথীর দিকে তাকিয়ে বলল, ওই আমার রুমে তুমি কি করো? আপু ফাইলের জন্য পাঠাইছে, আর তুমি কিউট করে ঘুমাচ্ছিলে দেখে আর চলে যেতে মন চাইলো না। মন চাইলো একটু বসে থেকে তোমাকে দেখি। ধুর, ফালতু কথা বলো না। আচ্ছা যাও, ফাইল নিয়ে আমি আসছি। সাথী চলে গেল। নয়ন ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে পোশাক পরিবর্তন করে পাশের রুমে গিয়ে নক করলো। নক করতেই সাথী দরজা খুলে দিল। নয়নকে দেখে অথই বলে ওঠে, নয়ন এদিকে আসো, তোমার কথাই ভাবছিলাম। জি ম্যাম বলেন, কি করতে হবে? মিটিং সময়গুলো ঠিক করে ফেলো, আমি আমার কাজ করি। ওকে ম্যাম। নয়ন ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ল। নদী নয়নের দিকে আর চোখে তাকালো। আতির কল আসলে নয়ন কল রিসিভ করে বলল, ভাইয়া কেমন আছোস? ভালো, তুই? ভাবি কোথায়? নয়ন আতির কথা শুনে ভয়ে ঢোক গেল। নদী বিষম খেলে অথই তাড়াতাড়ি পানি এগিয়ে দিল। নয়ন আতিকে বলল, আমি 3 ম্যামের সাথে আছি, তুই ফোন রাখ, পরে কথা বলবো, কাজ করছি। নয়ন কল কেটে দিয়ে কাজ করতে লাগলো। সাথী লজ্জায় বলে ওঠে, আতিয়া আমাকে ভাবি হিসেবে মেনে নিয়েছে, তুমি আতিয়াকেও বলে দিয়েছো? আরে ধুর, তোমাকে বলে নাই, আশিক ভাইয়ার বউকে বলছে। ও আচ্ছা, আমি ভাবলাম আমাকে বললো। আরে না। সাথী আর কিছু না বলে নদীর সাথে কথা বলতে লাগলো। নয়ন নিজের কাজ করতে লাগলো মনোযোগ দিয়ে। দুপুরে লাঞ্চ করার জন্য খাবার অর্ডার দিয়ে দিল। খাবার আসলে 4 জন খেতে লাগলো। নয়ন নিজের রুমে চলে গেল। রুমে শুয়ে থেকে কাজ করতে লাগলো। কাজ শেষ হলেই অথয়ের কাছে পাঠিয়ে দিল। 2 মিনিট পর মিটিংয়ে 4 জন চলে গেল। নয়ন সাথী আগে মিটিং সব ব্যবস্থা করে রেখে দেওয়াই 2 জন গিয়ে মিটিংয়ে জয়েন হয়ে গেল। 2 জন বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। 2 ঘন্টা ধরে মিটিং চলতে লাগলো। সাথী নয়ন হাঁটাহাঁটি করতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর সবাই এক এক করে মিটিং থেকে বের হলো। নদী অথই ডাক ভিতরে গিয়ে সব কিছু নিয়ে বের হয়ে গেল। গাড়িতে বসলে নয়ন বলে ওঠে, ম্যাম কি হলো, কিছু তো বলেন না। ওনারা কি আপনাদের প্রজেক্ট পছন্দ করে নাই? 2 জন চুপচাপ থাকলে সাথী জানার আগ্রহ নিয়ে তাকালে 2 জন ফিক করে হেসে বলল, সাকসেসফুল। আলহামদুলিল্লাহ। এখন শুধু ঘুরবো, শপিং করব। ইয়াহু, তাহলে আমি প্ল্যান করে ফেলি কোথায় কোথায় যাব। ওকে, করে ফেলো। 4 জন কথা বলতে বলতে যেতে লাগলো। নয়ন হোটেলে গিয়ে নিজের রুমে চলে গেল। নয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসে ওর আম্মুকে কল দিয়ে কথা বলতে লাগলো। কথা শেষ করে নয়ন ঘুমিয়ে গেল। 5 দিন সবাই মিলে ঘুরোঘুরি করতে লাগলো। 5 দিন পর নয়ন রুম থেকে বের হয়ে নদীদের রুমে নক করলো। দরজা খুলে দিলে নয়ন বলে ওঠে, কি ব্যাপার ম্যাম, আর সাথী কোথায়? অথই নদীর মতো কণ্ঠ বানিয়ে বলে ওঠে, ওরা ঘুরতে গেছে, আমার শরীরটা ভালো না, তাই আমি যেতে পারি নাই। অথয়ের কথাগুলো বলে ভাবতে লাগলো। একটু মজা নেই, নয়নকে বোকা বানাই একটু। অথয় কথাগুলো বলে যে নয়নের দিকে ঘুরতে যাবে, সাথে সাথে নয়ন টান দিয়ে অথয়কে নিজের সাথে জড়িয়ে ধরল। অথয় চমকে গেল। অথয় বলে ওঠে, নয়ন কি হচ্ছে এসব? নয়ন আমাকে ছাড়ো, এসব কি করছো? আদর করলে নাকি সব অসুখ দূর হয়ে যায়? আমার আদর দরকার তোমার। নয়ন কথাটা বলে হাসি দিয়ে কোলে তুলে নিল। অথয়কে খাটে ফেলে দিয়ে নয়নের কাছে যেতে নিবে। অথয় লাথি দিয়ে ফেলে দিল। নয়ন বুকে হাত দিয়ে বলে, নদী এটা কি করলে? শেষমেশ আমার বুকে লাথি দিলে। নদী, তোমার কি আমার উপরে এখনো রাগ যায় নাই? নদী, আমি তোমাকে ভালোবাসি নদী, প্লিজ নদী, আমাকে একবার সুযোগ দাও,
আমি তোমাকে অনেক ভালোবাসি নদী। নয়ন অথয়ের কাছে গেলে অথই সজোরে থাপ্পড় মেরে বলে, ফকিন্নির বাচ্চা, তুই আমাকে ভালোবাসিস? তোর বয়স কি আর আমার বয়স কি? পিচ্ছে একটা ছেলে এসেছে ভালোবাসার কথা বলতে। ম্যাম, আপনি অথই ম্যাম? নয়ন কথা বলতে অথই খাট থেকে নেমে বলল, হ্যাঁ আমি অথই। তুই আমার বোনকে ভেবে আমার সাথে এসব করতে চাইলি? তুই আমার বোনের সাথে আগেও জোর করেছিস নাকি? তুই কি আমার বোনকে কোনো কিছু নিয়ে ব্ল্যাকমেল করেছিস? যে কারণে তোকে আমাদের জব নিতে বলল, তোকে কিছু বলতে দেয় নাই? তুই আমার বোনের সাথে আগে কিছু করেছিলি? নয়ন কান ধরে উঠবস করতে বলে, ম্যাম, আই এম সরি। আমি আপনাকে নদী ভেবে জড়িয়ে ধরেছি। আমি নদীকে ভালোবাসি, আর নদীকে আমি কোনো কিছুতে ব্ল্যাকমেইল করছি না। ম্যাম, আমি নদীর। নয়ন কিছু বলতে যাবে তখনই সাথী নদী রুমে ঢুকে পড়ল। অথৈকে এলোমেলো অবস্থা দেখে নদী বলে ওঠে, আপু তোমার কিছু হয়েছে? এই কুত্তার বাচ্চা আমার সাথে জোর করতে নিয়েছিল। এই কুত্তার নজর ভালো না, আমি আগে বলছি না? আর একটু হলেই ও আমার সর্বনাশ করতো। কি নয়ন, তুমি এত খারাপ? তোমাকে আমি ভালো ভেবেছিলাম, আর তুমি কি না একটা মেয়েকে একা পেয়ে তার সাথে। ছি। সাথী, তুমি আমাকে ভুল ভাবছো। সাথী, আমি। সাথীকে আর কিছু বলবে তার আগে সাথী সজোরে থাপ্পড় মেরে বলে ওঠে, চুপ করো। আমার বোনকে আমি চিনি। তুই আপুর সাথে জোর করতে নিয়েছিলি না? না হইলে আপু কখনোই কোনো ছেলের নামে মিথ্যা অভিযোগ দিবে না। তুই এত খারাপ? তোকে তুলি ধোকা দিয়েছিল, ভালো করছে। আসলে তুই চরিত্রহীন ছেলে একটা। নদী, তুমি বিশ্বাস করো, আমি কিছু ইচ্ছে করে করি নাই। আমি তো। চুপ কর। তুই কি আমার গায়ে হাত তোলার শাস্তি কি হবে? ওয়েট। অথৈ কথাটা বলে ওর ব্যাগ থেকে একটা লাঠি বের করলো। লাঠিটা বড় করে বাড়ি মারতে যাবে, সাথে সাথে নদী সামনে দাঁড়িয়ে বলে, আপু আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ওই তোমাকে ধরতে চায় নাই। ওই তো। আপু তুমি সামনে থেকে সরো। ও আতিয়ার ভাই দেখে তুমি ওকে বাঁচাতে চাচ্ছ? আপু সামনে থেকে সরো, ওকে শিক্ষা দেওয়া উচিত। নদীর হাত ধরে সাথী সরিয়ে দিল। নয়নের পায়ে বাড়ি মারলে নয়ন হাঁটু গেড়ে বসে পড়ল। নদীর বুকের ভিতরে চিনচিন করে উঠল। আবার মারতে যাবে, সাথে সাথে নদী হাত ধরে বলল, আপু ওই চরিত্রহীন ছেলে না। আপু ওই তোমাকে ধরতে চায় নাই। আপু ভালো ছেলে। ওই রাগী বদমেজাজি হতে পারে, কিন্তু কোনো মেয়ের সম্মান নিয়ে খেলা করার মতো ছেলে ওই না। আপু তুমি প্লিজ ওকে ক্ষমা করে দাও। চুপ করো তুমি। ওকে ভয় কেন পাচ্ছ? কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমি ওকে মেরে ফেলবো। ওর সাহস কি করে হয় আমাদের দিকে চোখ তুলে তাকানোর? অথৈ মারতে যাবে, সাথে সাথে নদী সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে বলল, আপু থামবে? আমাদের পোশাক একই। ওই আমাকে ভেবে তোমার কাছে গেছে। ওই তোমাকে না, ওই আমাকে ভেবেছিল। নদীর কথা শুনে সাথী অবাক হয়ে গেল। অথৈ বলে ওঠে, ও তোমাকে কবে থেকে ব্ল্যাকমেল করছে? তুমি আমাকে আগে কেন বলনি যে ও তোমাকে ব্ল্যাকমেল করে? আপু কি বলো? ওই কেন আমাকে ব্ল্যাকমেল করবে? আমি ওর স্ত্রী, আমার উপরে ওর সম্পূর্ণ অধিকার আছে। নদীর কথা শুনে অথৈ সাথী অবাক হয়ে গেল। দুজন একসাথে বলে ওঠে, কি? এই পিচ্চি ছেলে তোমার হাজবেন্ড? এই ছেলে তোমার উপরে অত্যাচার করতো, আর সেই ছেলেকে নাকি আবার বাঁচাচ্ছ? এতক্ষণে মারতাম ব্ল্যাকমেল করার জন্য, এখন তো আমি ওকে খুন করে ফেলবো। তার মানে তুমি আমাকে না, নদী আপুকে বউ বলে ডাকতে? আতিয়া ভাবি তাহলে নদী আপুকে বলতো? হ্যাঁ নদী, আমার স্ত্রী। আমি নদীকে সব কিছু বলতাম। সাথী কয়েক পা পিছিয়ে গেল। অথৈ নয়নের কলা ধরে মুখে ঘুষি মেরে বলল, এইটুকু ছেলে না, তুই আমার বোনের গায়ে হাত তুললি? তোর হাত অনেক শক্তি, তাই না? এখন আমি তোকে আমার শক্তি দেখাবো। অথৈ মারতে যাবে, নদী অথৈর পা ধরে বলে, আপু প্লিজ ওর গায়ে হাত তুলো না। আপু ওই যেমনই হোক, ওই আমার হাজবেন্ড। আমি ওকে ভালোবাসি। ওর ক্ষতি করলে আমি নিজেকে শেষ করে দিব। আমার স্বামীর গায়ে হাত তুলে আমিও নিজেকে আঘাত করব। নদীর কথা শুনে অথৈ বলে, দেখ কাকে তুই মেরেছিস। এত কিছু হওয়ার পর আমার বোন তোকে বাঁচাচ্ছে। তোর লজ্জা পাওয়া দরকার যে তুই এমন একটা সরল মেয়ের উপরে হাত তুললি। অন্যের কথা শুনে তুই ওর উপর রাগ দেখাতি। আপু, আমি ভুল করেছিলাম। আমি আমার ভুল বুঝতে পারি, কিন্তু অনেক দেরি হয়ে যায়। আমি যখন ওকে ভালোবাসতে শুরু করলাম, সেদিন আপনারা
ওকে নিয়ে চলে এসেছেন। আমি ওকে আমার ভালোবাসাটা প্রকাশ করতে পারি নাই। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ পাই নাই। আমি ওর কাছে ক্ষমা চাইতাম। ওই যে শাস্তি আমাকে দিত, আমি তাই মাথা পেতে নিতাম। কাপুরুষ, নিজের স্ত্রীর উপরে রাগ খাটিয়ে নিজেকে পুরুষ দাবি করতে, তাই না? আপু, আমি নদীর কাছে একবার সুযোগ চাচ্ছি। ওই আমাকে একবার সুযোগ দিলে আমি ওকে আমার মনের ঘরে রানী করে রাখবো। আমি বেঁচে থাকতে ওকে কোনো কষ্ট দুঃখ পেতে দিব না। আমি ওর ভালো খারাপ সব দিকে খেয়াল করব। নদী প্লিজ আমাকে একবার সুযোগ দাও। নয়ন নদীর পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নয়ন বলে ওঠে, তুমি আমার বেল্ট দিয়ে আমাকে আঘাত করো, এতে আমি কিছু বলবো না। তুমি যে শাস্তি পারো আমাকে দাও, কিন্তু আর আমাকে তোমার থেকে দূরে রেখো না। আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। নয়ন ওর বেল্ট নদীর হাতে দিয়ে মারতে বলতে লাগলো। অথই বলে ওঠে, মারো ওকে। নদীকে দূর করতে লাগলো। নয়নও মারতে বলে। নদী বেল্ট ফেলে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি তোমাকে ভালোবাসি নয়ন। আমাকে এমন কিছু বলো না যে এটাতে তুমি আঘাত পাও। আমি আমার ভালোবাসার মানুষের কষ্ট, তার ব্যথা সহ্য করতে পারবো না। নয়ন নদীকে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে লাগলো। খুশিতে কান্না করে দিয়ে নদীকে নিজের সাথে জড়িয়ে ধরল। সাথীর বুকটা ফেটে যেতে লাগলো, বাট মুখে হাসি রাখলো। অথই হালকা কাশি দিলে নয়নকে নদী সরিয়ে দিল। অথই বলে ওঠে, বাসায় যাব, বাসের সময় হয়ে গেল। আমরা রেডি হয়ে নিচ্ছি নয়ন, তুমি হয়ে নাও। ওকে। নয়ন ওই রুমে চলে গেল। নয়ন গিয়ে রেডি হয়ে নিল। চারজন হোটেল ছেড়ে বসে বাসে চলে গেল। নদী নয়নের কাঁধে মাথা দিয়ে যেতে লাগলো। নয়ন অথয়ের দিকে তাকিয়ে বলল, আপু ঘুমাচ্ছেন? হুম, কিছু বলবে কি? না মানে আপনি তো আবার ঘুমান না। সেকেন্ডে সেকেন্ডে বোনদের চেক করেন, আমি আবার আপনার বোনের সাথে উল্টাপাল্টা করি। নয়নের কথা শুনে নদী সাথী ফিক করে হেসে দিল। অথই হাসি দিয়ে বলল, আমারও তো ভেবে কাজ নেই, তোমার বৌশালী, তুমি খেয়াল রাখো। আমি আরামে ঘুমোলো। গুড নাইট। আমি পারবো না, আপনি দেখেন আমি ঘুমাই। তোমার বউকে রাখো জাগিয়ে, আমি ঘুমোই। সাথী, ঘুমো। নদীর কথা শুনে সবাই হাসতে লাগলো। নয়ন নদীকে জড়িয়ে ধরে বুকে নিয়ে ঘুমিয়ে গেল। সকালে বাসে চলে গেল। নয়ন নদীর আব্বু আম্মুর সামনে দাঁড়াতে নয়ন সোজা হাঁটু গেড়ে বসে কান ধরে বলে, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার মেয়ের সাথে অনেক অন্যায় করছি। প্রতিটা মানুষের ভুল হয়, আমারও হয়েছে। আমি একবার সুযোগ চাইছি, আপনার মেয়ে দিয়েছে। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেন। নয়নের কথা শুনে নদীর আব্বু তুলে বলে, উঠো বাবা, বাঘের মতো বাঁচো, বিড়াল হয়েও না। বাট বউয়ের গায়ে হাত তুলে কেউ বীর পুরুষ হয় না। তখন তো আরও একটু ছোট ছিলাম, কোনটা ভুল কোনটা সঠিক বুঝতাম না। যাক, তোমার ভুল বুঝছো এইটাতে আমি অনেক খুশি হয়েছি। অথই যখন সব বলে তখন অনেক রাগ হয়েছিল, বাট এখন আমার কথা, আমার মেয়ে ভালো থাকলে আমরা ভালো। বাট নেক্সট টাইম একই ভুল করো না, তাহলে জীবনে সুখের চিন্তা করার ক্ষমতা থাকবে না। আর কখনোই সেই ভুল করব না। হঠাৎ করে পিছনে কারো ডাক শুনে নদী তাকাতে নদী খুশি হয়ে দৌড়ে গিয়ে নয়নের আম্মুকে জড়িয়ে ধরল। নয়নের আম্মু আব্বু আত্মীয়ের সাথে কুশল বিনিময় করলো। নদীর কপালে চুমু দিয়ে বলে, আমাদের ক্ষমা করে দাও মা। আম্মু ক্ষমা চাইবেন না তো, আমার আপনাদের উপরে কোনো রাগ অভিমান নেই। কিরে ফকিন্নি, তোর পুরো ফ্যামিলি নিয়ে এখানে কি করস? সাথেকে বউ করে নিয়ে যাইতে এসেছিস নাকি? শ্বশুর আব্বু, শাশুড়ি আম্মু, বড় আপু, আমি আর একবার এইটা ভুল করতে চাই। আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। প্রথমে নয়ন কথাটা বলে সজোরে থাপ্পড় মেরে দিল তুলিকে। সবাই চোখ বড় বড় করে ফেলল। তুলি গালে হাত দিয়ে কান্না করতে করতে কিছু বলবে, তখনই নয়ন বলে ওঠে, এই চুপ, একদম রাগ দেখাবি না। সেদিন যদি তোর গালে এই থাপ্পড়টা দিয়ে আমার মন থেকে বের করে দিতাম, তাহলে আমার বউকে কষ্ট পেতে হইতো না। তোর বউ মানে? নদীর হাত ধরে নয়ন টান দিয়ে নিজের বাহুর সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, এইটা আমার বউ, তোর থেকে হাজার গুণ সুন্দর। চেহারা, মন, সব দিকে হাজার হাজার গুণ ভালো। তুই আমার বউয়ের নখের যোগ্য না। তুলি অবাক হয়ে তাকিয়ে থাকলো। নদীকে কোলে তুলে নিয়ে অথয়ের দিকে তাকিয়ে বলল, ম্যাম, বউকে নিয়ে গেলাম। যাজ্ঞা, আমি কি একবারও না করেছি? থ্যাংক ইউ ম্যাম।
থাকেন জায়গা বউ নিয়ে। নয়নের কথা শুনে সবাই হেসে দিল। নদী লজ্জায় লাল হয়ে ওর বুকে বুক লুকিয়ে নিল। নয়ন নিজের বউকে নিয়ে নিজের গতিতে চলতে লাগলো। সমাপ্ত। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্পটি সবার কেমন লাগলো মূল্যবান মন্তব্যগুলো জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মন্তব্যগুলোই আমাদেরকে আরো নতুন নতুন গল্প তৈরি করতে আগ্রহী করে তোলে। এবং পরবর্তীতে কীরকম গল্প আমাদের কাছে শুনতে চান তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে আশা করছি আপনাদের পছন্দের গল্পগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের